আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জুলজি যে এই ৩টা চ্যাপ্টার পড়বা ৫, ৬ আর ৭, এই ৩টা চ্যাপ্টার পড়ার নিয়ম হইতেছে সেম আগের মতোই। আমরা যে চ্যাপ্টার 4 পড়ছিলাম ওই চ্যাপ্টার 4 এর মতোই। জাস্ট মাথায় রাখতে হবে যে তোমার যতটুকু দরকার ততটুকু তুমি যেন পারো। বেসিক পড়াটুকু আমরা যেন বই থেকে পড়ে যাইতে পারি, এবং প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে আমরা যেন মাথায় রাখতে পারি এটাই যে আমরা যেন বইয়ের অনুশীলনী এমসিকিউগুলো ভালোমতো পড়তে পারি। জুলজির ক্ষেত্রে বইয়ের অনুশীলনী এমসিকিউ বলতে যে বইগুলো আমাদের সচরাচর চলে ওই বইয়ের অনুশীলনী এমসিকিউগুলো। স্পেশালি তোমার স্পেশালি তোমার মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউগুলো তো মাস্ট পড়তে হবে, সাথে সাথে আলিম স্যারের বইয়ের এমসিকিউগুলোও মাস্ট পড়তে হবে। আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউ, এই দুইটা বইয়ের এমসিকিউ পড়লে তোমার দেখবা যে মোটামুটি লেভেলে একটা প্রিপারেশন হয়ে গেছে। তাহলে চলো সরাসরি ক্লাসে চলে যাই। কোনো সমস্যা থাকলে আমাকে চ্যাটে জানাও হালিমা। ওকে, দেখো এখন মানবদেহের এই শরীরতত্ত্ব পাঠের মধ্যে তিনটা অংশ থাকে টোটাল। এই তিনটা অংশের মধ্যে প্রথমে ঊর্ধ্ব শ্বাসনালী অংশগুলো কী কী, নিম্ন শ্বাসনালী অংশগুলো কী কী, এবং ফুসফুস বা যেটা হচ্ছে শ্বসন অঞ্চল, তিনটা তিনটা আলাদা ভাগে ভাগ করছে এই নতুন বইয়ের মধ্যেই। দেখো, ঊর্ধ্ব শ্বাসনালী বলতে যেগুলো ওই তিনটা জাস্ট মনে রাখবা: নাসিকা, নাসাগলবিল আর ষড়যন্ত্র, তিনটা মনে রাখবা। তারপরে চলে আসবা মানে নিম্ন শ্বাসনালী বা বায়ু পরিবহন অঞ্চল কোনগুলা। এটা প্রথমটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। পরেরটা হচ্ছে শ্বাসনালী, ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং প্রান্তীয় ব্রঙ্কিউল, ট্রাকিয়াল ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল। এই তিনটা হচ্ছে তোমার বায়ু পরিবহন অঞ্চলের আন্ডারে পড়ে। এবং ভাই বাকি যা যা আছে, বাকি যা ওগুলা সবগুলো হইতেছে শ্বসন অঞ্চলের আন্ডারে পড়বে বা ফুসফুসের আন্ডারে পড়বে। এই তিনটা তাহলে ইজিলি পারা যাবে: শ্বসন, ব্রঙ্কিউল, অ্যালভিলার নালী বা অ্যালভিলার ডাক্ট। এখানে কিন্তু ইংলিশ নামগুলো তোমার ভালো মতো শিখতে হবে। তারপরে অ্যাট্রিয়াম, অ্যালভিলার, থলি, অ্যালভিউলাস, এগুলো সবই হচ্ছে শ্বসন অঞ্চল। তোমাকে বলবে নিচের কোনটা বায়ু পরিবহন অঞ্চল নয়। বারবার এখান থেকে শ্বাসনালী দিবে, ব্রঙ্কাই দিবে, প্রান্তীয় ব্রঙ্কিউল দিবে। তাহলে শ্বাসনালী, ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিউল। আর উপরের দিকে নাসা দিয়ে দুইটা নাম, প্রথমে নাসা দিয়ে দুইটা নাম, আরেকটা ষড়যন্ত্র। দেখে বোঝা যাচ্ছে ষড়যন্ত্র তো উপরে, আর ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ দেখলে বোঝা যাচ্ছে পারা যাচ্ছে। তাহলে এই তিনটা নাম ভালো মতো পড়বা। মুখস্থ যদি না হয় তাহলে একবার দেখে পড়বা, আবার না দেখে পড়বা, একবার দেখে পড়বা, না দেখে বলার চেষ্টা করবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। তারপরে পার্টে চলে আসো অ্যালভিলাস পার্টের মধ্যে। অ্যালভিলাস মাত্র অ্যালভিলাস মাত্র তোমার এই যে 0.01 মাইক্রোমিটার পুরু এই লাইনটুকু দাগাবা শুধু বা পড়বা শুধু। এখানে অ্যালভিলাসের প্রাচীর বিদ্যমান যে এপিথেলিয়াল টাইপ 2 সেল থাকে, সেখান থেকে অ্যালভিলার কোষ থেকে সারফেক্টেন্ট খরিত হয়। আর সারফেক্টেন্টটা মেইনলি প্রোটিন দ্বারা নির্মিত। এখানে পালমোনারি সারফেক্টেন্ট খরিত হয়, এবং সারফেক্টেন্ট একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এটা 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট খরিত হয়। এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে অ্যালভিলাসের তরলে পৃষ্ঠটান কমিয়ে গ্যাসের বিনিময়ে সাহায্য করা। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন করবে যে 24 সপ্তাহের বয়সের আগে মানে মানব ভ্রূণের অস্তিত্ব হিসেবে গণনা করা হয় না, এরকম একটা লাইন আছে আজমল স্যারের বইতে, ওইটা একটু দেখে নিবা। তাছাড়া ফুসফুসে অ্যালভিলাস টাইপ 1 যে সেলটা থাকে সেটা অ্যালভিলার কোষ এবং অ্যালভিলার ম্যাক্রোফেজ থাকে। আর টাইপ 2 কোষ থেকে সারফেক্টেন্ট খরিত হয়। এই এমসিকিউটা দেখার লাগবে। তারপর ধূমপান, সিলিকার কারণে ফুসফুসে অ্যালভিলাসের ম্যাক্রোফেজ ধ্বংসপ্রাপ্ত হয়, এগুলা জানা কথা, এগুলা না পড়লেও খুব একটা ব্যাপার হবে না। তারপর চলে আসো ফুসফুস পার্টের মধ্যে। ফুসফুস পার্টের মধ্যে জাস্ট বেসিক যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ফুসফুস যে দুইটা আমাদের ফুসফুস আছে, দুটো নয় দুইটা ফুসফুস। এই দুইটা ফুসফুসের মধ্যে এই বা এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। রাইট ফুসফুসটা দুইটা ফিশার মানে কাটা জায়গা দিয়ে ভাগ করা, আর লেফট ফুসফুস একটা ফিশার বা একটা কাটা জায়গা দিয়ে ভাগ করা। তাহলে দুইটা ফিশার দিয়ে যদি কাটা জায়গায় ভাগ করি ভাইয়া, তাহলে দেখো এখানে টোটাল লোব তৈরি হলো কয়টা? তিনটা লোব তৈরি হলো। একটা লোব, দুইটা লোব, তারপর তিনটা লোব তৈরি হলো। আর এখান থেকে দেখো দুইটা লোব তৈরি হবে, দুইটা লোব, এখানে দুইটা লোব। তাহলে তোমাকে যদি বলে লেফট ফুসফুস, তাহলে কয়টা লোবে বিভক্ত? লেফট ফুসফুস দুইটা লোবে বিভক্ত, একটা ফিশার দিয়ে। রাইট ফুসফুস মানে ডান ফুসফুস দুইটা ফিশারে তিনটা লোবে বিভক্ত। এখন আমি এটা লিখে দিচ্ছি, তোমার মাথায় রাখা লাগবে। তাহলে লোব কয়টা? লোব হচ্ছে তিনটা। লোবিউল বা সেগমেন্ট লিখলেই হয়, বা লোবিউল। লোবিউল কয়টা? এখানে লোবিউল হচ্ছে 10টা। আর এদিক দিয়ে লোব হচ্ছে এখানে তিনটা হলে এখানে লোব দুইটা, আর এখানে সেগমেন্ট হবে 8টা। এই এমসিকিউটা যেন পারো তুমি। এখান থেকে বই থেকে দেখি, বইয়ের মধ্যে এই যে বাম ফুসফুসের ওজনটা একটু পইরো, আকারে ছোট হয় বাম ফুসফুস। দেখো বাম ফুসফুসে সবই ছোট, আকারও ছোট। মানে আগাইছি আমি ওইটা না, বাম ফুসফুসের আকার ছোট এরকম। তারপর ওজনটা হইতেছে 6, মাঝখানে 6, দুই পাশে 5। দেখো মাঝখানে 6, দুই পাশে 5 এরকম। আর 2 লোবে বিভক্ত। আর বাকিটা 6, 2, 5 3 লোবে বিভক্ত। আর প্লুরা থাকে হইতেছে পর্দা। ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। আর প্রত্যেকটা লেয়ারেরই দুইটা করে পার্ট থাকে, একটাকে বলে প্যারেটাল লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার যেটা ভ দিয়ে নাম,
ভিসেরাল লেয়ার মনে করবা ভিতরে থাকে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে ফুসফুসের কাছাকাছি লেয়ার কোনটা, তখন তাকে দিবা ভিসেরাল লেয়ার, ফুসফুসের কাছাকাছি লেয়ার। ওকে, এটা মাথায় রাখা লাগবে। তাহলে প্লুরা, আচ্ছা প্লুরাল রস কোথায় থাকে? ওই যে প্যারাইটাল লেয়ার আর ভিসারাল দুইটার মাঝখানে থাকবে প্লুরাল রস। তাহলে প্যারাইটাল প্লুরা বলতে কি বোঝায়? বাইরের লেয়ার। ভিসারাল প্লুরা বলতে ভিতরের লেয়ার, মানে প্লুরা যদি দুইটা লেয়ার হয় তাহলে একটা ভিতরে একটা হচ্ছে বাইরের লেয়ার। তারপর ডান ফুসফুস 10টা এবং বাম ফুসফুস 8টা খণ্ডকে বিভক্ত, এটা একটু দেখতে হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রঙ্কাসে যে অংশে ফুসফুস প্রবেশ করে তাকে বলা হয় হাইলাম। তারপর ভাইয়া সামনের দিকে আসো। এই যে এখানে সিলের একটু নামগুলো মুখস্থ করলে তোমার জন্য বেটার হয়। প্রথমে পড়বা ট্রাকিয়া, তারপরে ট্রাকিয়ার বিভাজন হবে। ট্রাকিয়া, তারপর হবে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাই, তারপরে টার্সিয়ারি ব্রঙ্কাই। ব্রঙ্কাই মানে হচ্ছে প্লুরাল নাম্বার। তারপরে হচ্ছে প্লুরাল বা আচ্ছা সিঙ্গুলার প্লুরাল, এগুলো নিয়ে মাথা কামানো কিছু নেই। ব্রঙ্কাস ব্রঙ্কাই তুমি যেটাই বলো, কিন্তু প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এই তিনটা জিনিস যেন সিরিয়ালি বলতে পারো তুমি, বা সরি পরীক্ষায় দাগাইতে পারো তুমি। তারপরে শ্বসন ব্রঙ্কিউল। তাহলে প্রাইমারি প্রথমে, তারপরে সেকেন্ডারি, তারপরে হচ্ছে টার্সিয়ারি, তারপরে শ্বসন, তারপরে লাস্টে আসবে অ্যালভিলাস। অ্যালভিলাস হচ্ছে ফুসফুসের গঠন এবং কাজের একক। সাউন্ডটা আর একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা যারা দেখতেছো, আর সাউন্ডটা কি ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে না? হায় হায়, তুমি একটু দেখো তো ভলিউম ভলিউম বাড়াতে পারো কিনা হালিমা ভাইয়া, একটু একটু ভলিউম বাড়াতে পারো কিনা? সাউন্ডটা আমার কাছ থেকে এখানে সবকিছু ক্লিয়ারলি রাখতেছে, সাউন্ড একদম হাই স্পিকে আছে। একটু একটু ভলিউমটা বাড়াতে পারো কিনা, না হলে আমি আবার আরেকটা সেকেন্ডারি চেষ্টা করব। আচ্ছা ফুসফুসের কাজের মধ্যে চলে আসে, অনেক পড়া বাকি আছে। ফুসফুসে সেরাটোনিন হিস্টামিন সংরক্ষণ করে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সেরাটোনিন হিস্টামিন সংরক্ষণ করে বিমুক্ত করে কে? ফুসফুস। তারপর অ্যালভিলাস কোষ থাকে এবং অ্যালভিলার ম্যাক্রোফেজ থাকে, যেটা ফুসফুসের ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে কি? যেটা আক্রমণ, জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করবে এবং আলটিমেটলি তোমার ফ্যাগোসাইটোসিস করবে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করবে ফুসফুস। তারপরে ব্রাডিকাইনিন প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ করে কে? ফুসফুস। শেষ। তারপর এই যে এটার কথা বলতেছিলাম, যে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, তারপরে ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল। তারপরে হচ্ছে তারপরের যে সিরিজটা, এই সিরিজটা আরো ইম্পর্টেন্ট। অ্যালভিলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিলার থলি। প্রথমে নালী, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে থলি। তোমাকে যদি বলে অ্যাট্রিয়াম, এটা আবার গত ক্লাসের অ্যাট্রিয়াম ভাইবো না, মানে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, হার্টের অ্যাট্রিয়াম ভাইবো না। এটাই অ্যাট্রিয়ামটা হচ্ছে অ্যালভিলার থলির আগের পার্টকে বলা হয় আরেকটা অ্যাট্রিয়াম আছে, তারপরে অ্যালভিলাস, এটাই। তারপর চলে আসে অ্যালভিলাসের গঠন। ফুসফুস হচ্ছে অ্যালভিলাসের গঠন এবং কাজের একক, এটা আমরা জানি। সরি, অ্যালভিলাস হচ্ছে ফুসফুসের গঠন কাজের একক, ফুসফুস না। অ্যালভিলাস হচ্ছে ফুসফুসের গঠন কাজের একক। নবজাতক শিশুর 20 মিলিয়ন এবং এবং বড় হয়ে হয়ে যায় 400 মিলিয়ন, এরকম একটা লাইন আছে। আচ্ছা 8 বছর বয়সে 300 মিলিয়ন, এটা একটু মাথায় রাখিও, তাহলেই হবে। আচ্ছা 24 সপ্তাহের আগে মানব ভ্রূণের স্বাধীন অস্তিত্ব হিসেবে গণ্য করা হয় না এবং 3 সপ্তাহ বয়সে মানব ভ্রূণের প্রথম সার্টিফিকেট ক্ষরণ শুরু হয়। ভাইয়া এই দুইটা লাইন আলাদাভাবে একটু মুখস্থ করতে হবেই। তারপর 23 আর 24 এই দুইটা ওয়ার্ড কখন কোথায় কিভাবে বসছে, এই দুইটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। তারপরে চলে আসো শ্বাসপেশি। শ্বাসপেশির মধ্যে দুইটা পেশি আছে, জাস্ট দুইটা পেশির নাম পড়বা, ডায়াফ্রাম পেশি আর ইন্টারকোস্টাল পেশি। কিসের পেশি? শ্বাসপেশি, রেসপিরেটরি মাসলস। শেষ। তারপর ভাইয়া সামনে আসো আসো, এগুলা এই যে এখান থেকে দেখো সব খালি করিডোর ওয়ার্ডটা পাবা। করিডোর দান করে, করিডোর দান করে, করিডোর দান করে, কে কাকে করিডোর দান করে ওইটা পড়তে হবে। সরি, কে কাকে করিডোর দান করে, যেমন ট্রাকিয়া কাকে করিডোর দান করে? বক্ষ গহ্বর থেকে বায়ু যাতায়াতের করিডোর দান করে। তারপরে তোমার ব্রঙ্কাই ফুসফুসে বায়ু যাতায়াতের করিডোর দান করে। ব্রঙ্কিউল অ্যালভিলাসে বায়ু যাতায়াতের করিডোর দান করে। তুমি একবার সিরিয়ালে যদি পড়ো তাহলেই হয়, এখান থেকে হয়ে যাবে। কে কাকে করিডোর দান করে এটা মাথায় রাখতে হবে, শেষ করে পারতে হবে এটা। তাহলে পারবা এতটুকু পর্যন্ত যা পড়াইলাম। আর অনেক পড়া বাকি আছে ভাইয়া, সামনের দিকে আগে। আজকে তো চ্যাপ্টার 7 ও 7। তারপরে প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য আছে, একবার রিডিং দিবা তাহলেই হয়ে যাবে। যদি এইচএসসির ক্লাস হয়তো প্রশ্বাস নিঃশ্বাসের মেকানিজম সহকারে বলতে পারতাম, বাট তারপরে তোমাকে জাস্ট 6 নম্বর পয়েন্ট আমি বলি। একটাতে প্রশ্বাসের সময় বায়ুতে অক্সিজেন থাকে 20.9% এবং কার্বন অক্সাইড থাকে 0.04%, এবং নিঃশ্বাসের বায়ুতে 37%, আর এখানে 5.2%। নিঃশ্বাসের বায়ুতে কত, এটা কিন্তু মেডিকেলে আসছে একবার এই টাইপের প্রশ্ন। এটা স্কিপ করে যায় না, এই পুরা ছকটা পড়বা তুমি, পুরা পেজের এই যে যা যা দিছে এটা এটা ভালো মতো পড়বা। এই 6 নম্বর পয়েন্টটা মুখস্থ করবা, দেখে আমি দেখাই দিলাম। তারপর আরো একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, এই যে সক্রিয় পদ্ধতি কোনটা, নিষ্ক্রিয় পদ্ধতি কোনটা। তারপর আরো একটা কোশ্চেন আছে, ডায়াফ্রাম নিচের দিকে নামে কখন? যখন প্রশ্বাস বা শ্বাস নিচ্ছি তখন ডায়াফ্রাম নিচের দিকে নামে। ডায়াফ্রাম উপরের দিকে উঠবে নিষ্ক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে, যখন আমি নিঃশ্বাস করব তখন ডায়াফ্রাম উপরের দিকে উঠবে। তাহলে উপরের দিকে উঠবে, ধনুকের মতো হয়ে যাবে কখন? যখন নিঃশ্বাস নিব তখন। তারপর
স্নায়বিক নিয়ন্ত্রণ, শ্বসন কেন্দ্র আছে টোটাল 4টা, 2টা আছে মেডুলাতে, 2টা আছে পন্সে। শুধুমাত্র এতটুকু মাথায় রাখলেই তোমার চলবে। তাহলে শ্বসন কেন্দ্র কোনটা যদি বলে মেডুলা দাগা বা পঞ্চ দাগাইতে পারো, পঞ্চ তো শ্বসন কেন্দ্র, পঞ্চ থাকতে পারে, মেডুলা থাকতে পারে, দুইটা একসাথে থাকলে বইয়ের এমসিকিউতে যেটা দাও ওইটা অ্যান্সার করবা। পারলে তুমি এই শোষণ কেন্দ্রের নামগুলোও পড়তে পারো, মানে কোথায় কোনটা কোন কেন্দ্র থাকে, জাস্ট এতটুকু মাথায় রাখবা, 4টা কেন্দ্র থাকে, 2টা মেডুলাতে, 2টা পন্সে, এতটুকুই। তারপরে শ্বসন প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে এখানে 2টা ওয়ার্ড পাবা, যেমন হাঁচি বা স্নিজিং, এটা অলফ্যাক্টরি স্নায়ু দ্বারা হয়। হাঁচি অলফ্যাক্টরি স্নায়ু থাকে নাকে, সো হাঁচি হবে অলফ্যাক্টরি স্নায়ু দ্বারা। তারপর কাশি কফিং, এটা হবে ভেগাস স্নায়ু দিয়ে। দেখো ভেগাস স্নায়ুর আমি মনে রাখার টেকনিক বলি, ভেগাস স্নায়ুর 4টা ব্রাঞ্চ আছে, আমরা যখন চ্যাপ্টার রিড করবো তখন বুঝতে পারবো। 4টা ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল, একটা হচ্ছে কার্ডিয়াক, একটা হচ্ছে ফুসফুসের যে পালমোনারি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক বা পাকস্থলীর যেটা। ল্যারেঞ্জিয়াল যেহেতু ভেগাস নার্ভেরই একটা ব্রাঞ্চ, ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, ওইটা আমরা চ্যাপ্টার 8 একটা ছক আছে, টোটাল 12 জোড়া কোরটিক নার্ভের ছকের মধ্যে পড়বো। এখন কাশি, কাশি দেই গলা থেকে, ল্যারেন্স থেকে, ওইভাবে মনে রাখবা ল্যারিঞ্জিয়াল কাশি, ওইটা হচ্ছে ভেগাস, এভাবে মনে রাখলে হবে কাশি ভেগাস। তারপর গ্যাগ প্রতিবর্তক ক্রিয়া বা গলবিলীয় প্রতিবর্তক ক্রিয়া, এটা বা গ্লসোফেনিজেল, এটা মনে রাখার টেকনিক ইজি। দেখো গ্যাগের গ আছে, এখানে গ আছে গলবিলীয়, গ্যাগ গ, আর এই গ্লসোফেনিজেলের গ আছে, তাহলে এটা এটা পারবো। ভেগাস কাশি হাঁচি অলফ্যাক্টরি স্নায়ু, শেষ, এতটুকুই। তারপর গ্যাসীয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই পার্টে চলে আসো। এখান থেকে কয়েকটা এমসিকিউ করবা। অক্সিজেন পরিবহন হয় দুইভাবে, ভৌত দ্রবণ রূপে এবং রাসায়নিক দ্রবণ রূপে, দুইটা প্রথম কথা। দ্বিতীয় কথা, অক্সিজেন, এই যে এই এমসিকিউটা আসে পরীক্ষায়, অ্যালভিলাসে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি প্রেশার, এই লাইনটা আসে। ভৌত দ্রবণ রূপে কতটুকু? 100 ml এ 0.2 ml বা 0.2% বলা যায়, 0.2 থেকে 0.3%। তারপর চলে আসবে রাসায়নিক দ্রবণ রূপে কিভাবে পরিবহন হয়, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে যুক্ত করতে পারে, এই যে 4টা অক্সিজেন। তারপরে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মধ্যে কি পড়বো, 3ভাবে পরিবহন হতে পারে, ভৌত দ্রবণ রূপে, কার্বমিন যৌগ রূপে এবং বাইকার্বনেট রূপে। ভৌত দ্রবণ রূপে কিসের মাধ্যমে? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবক হিসেবে কাজ করবে, মানে কার্বনিক অ্যাসিড হিসেবে কাজ করে 5%, 5%। তারপরে হচ্ছে কার্বমিন যৌগ রূপে, কার্বমিন যৌগ রূপে, কার্বমিন যৌগ মানে মোটা কথা হিমোগ্লোবিনের সাথে অ্যাড হয়, হিমোগ্লোবিনের ANH2 গ্রুপের সাথে অ্যাড হয়, এই যে। তারপর এখানে মাথায় রাখবে 27%। আর বাইকার্বনেট যৌগরূপে 65%। বাইকার্বনেট যৌগরূপে দুইভাবে পরিবহন হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে। জাস্ট এগুলা এমনি সামারিটা পড়ে যাবা, পুরো জিনিসটা পড়ার দরকার নেই। সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে কোথায় কোথায় পরিবহন হয়, এখানে এরকম একটা কথা আছে, আমি লিখে দিচ্ছি, মনে রাখার টেকনিক হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে এখানে যাবে পথে প্লাজমা, আর রক্তকণিকাতে পটাশিয়াম বাইকার্বনেট, বাকিটা পটাশিয়াম বাইকার্বনেট রূপে, বাকিটা বাইকার্বনেট রূপে, শেষ। তাহলে এখান থেকে জাস্ট মাথায় রাখবো যে অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয় এবং কার্বন অক্সাইড 3ভাবে পরিবাহিত হয়, কোনটাতে কত পার্সেন্ট পরিবাহিত হয়। আর বেসিক অক্সিজেন থেকে কয়টা এমসিকিউ তাকাই দিছি, যে কয়টা, ওই কয়টা বেসিক জিনিসগুলো শিখতে হবে। তারপরে চলে আসো বহিঃশোষণ এবং অন্তঃশোষণের মধ্যে পার্থক্য। দেখো এই যে 4 নম্বর পয়েন্টটা, বহিঃশোষণ শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, আর অন্তঃশোষণ হচ্ছে বলতে বোঝায় গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন, ওগুলো। শক্তি উৎপন্ন হয় এখান থেকে, ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, 38 এটিপি তৈরি হয়, এগুলো। শ্বসন রঞ্জকের ভূমিকার পার্টে মাথায় রাখা লাগবে। এখান থেকে কিছু এমসিকিউ আছে, যে রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত, 1:25। তাহলে তোমাকে যদি বলি রক্তে গ্লোবিন আর হিমের অনুপাত কত, তখন দেখাবা 25:1, বুঝছো। তারপর রক্তে যদি বলে 33% আয়রন থাকে কিসে, হিমে। তারপরে পূর্ণবয়স্ক সারা দেহে থাকে হইতেছে 5 থেকে 4 গ্রাম। আরেকটা এমসিকিউ মনে রাখতে হবে, সারা দেহে যত আরবিসি আছে, ওই আরবিসি ভেঙে পাবা 2.5 গ্রাম সারা দেহে। আর সারা দেহে নর্মালি পাবা 4 থেকে 5 গ্রাম হিমোগ্লোবিন, সরি লৌহ। তারপর অক্সিজেন পরিবহনের মধ্যে এখানে আর কিছু নেই। ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ পার্টে চলে আসো, শুধুমাত্র ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণগুলো পড়বো, নিম্ন শ্বাসনালী সংক্রমণগুলো আমরা এমনি পারবো, অথবা শুধু নিম্ন পড়বো, ঊর্ধ্বগুলা পড়ার দরকার নেই। দেখো ঊর্ধ্বগুলোর মধ্যে সাইনোসাইটিস, যেটা আমাদের একটু পরে আছে, সাইনাস। ঊর্ধ্বশ্বাসনালী বলতে মনে করবা যে গলা থেকে উপরের দিকে যা যা আছে, দেখো গলা থেকে উপরের দিকে যা যা আছে ওগুলো হচ্ছে ঊর্ধ্বশ্বাসনালী সংক্রমণ। নিম্ন শ্বাসনালী হচ্ছে গলা নিচে যা যা আছে। সাইনাস কোথায় থাকে? মুখের মধ্যে না, টোটাল 4 জোড়া সাইনাস, মুখের মধ্যে 4টা সাইনাস,
তারপরে ল্যারিঞ্জাইটিস ষড়যন্ত্রের আক্রমণ, ল্যারিঞ্জাইটিস ষড়যন্ত্র আক্রমণ ঊর্ধ্বশ্বাসনালী। ওটিটিস মিডিয়া তো কানে থাকে, তাহলে ঊর্ধ্বশ্বাসনালী অবশ্যই। তারপরে দেখো টনসিলাইটিস কোথায়, এই যে টনসিলাইটিস ঊর্ধ্বশ্বাসনালী, ঠান্ডা, সাধারণ ঠান্ডা গলায় লেগে থাকে, গলার উপরে। কিন্তু তুমি যদি নিচের দিকে যাও, নিচের দিকগুলো আমি দাগাবো না, জাস্ট দেখাইছি। যক্ষা বুকে হবে, টিউবারকুলোসিস বুকে হবে, ফ্লু বুকে হবে, তারপরে তোমার নিউমোনিয়া বুকে হবে, ফুসফুসে হবে, বুকে মানে ফুসফুস হবে, বাংলা কথা বলতেছি। নিম্ন শ্বাসনালীর সংক্রমণ হবে ফুসফুসে, পারা যাবে এটা। তারপরে সাইনোসাইটিস পার্টে চলে আসো। সাইনোসাইটিসের মধ্যে মনে রাখতে হবে 4 জোড়া সাইনাস আছে। 4 জোড়া সাইনাসের মধ্যে 4টা নাম পড়বা, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। বাট তোমাকে দিবে নিচের কোনটা সাইনাস নয়। ম্যান্ডিবুলার দাগাই দিয়ে আসবা, দয়া করে ম্যান্ডিবুলার দাগাই দিয়ে আইসো না ভাই। ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস। এখন ম্যাক্সিলারি ম্যাক্সিলারি যে সাইনাসটা আছে, ম্যাক্সিলারি সাইনাস, তারপরে ফ্রন্টাল সাইনাস, এথময়েড, এগুলা স্ফেনয়েড, এগুলা সবগুলাই হইতেছে নিউমেটিক বোন। আমরা আজকের ক্লাসেই পড়বো। নিউমেটিক বোন বলতে বোঝায় যেগুলো হচ্ছে বায়ুপূর্ণ বোনস বা অস্থি। ম্যাক্সিলারি সাইনাস কোথায় থাকে? ম্যাক্সিলাতে থাকে। তারপরে হচ্ছে ফ্রন্টাল সাইনাস কোথায় থাকে? চোখের উপরে, কপালে থাকে। তারপরে এথময়েড সাইনাস কোথায় থাকে? দুই চোখের মাঝে থাকে। স্ফেনয়েড সাইনাস থাকে এথময়েড সাইনাস পিছনে। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। স্ফেনয়েড সাইনাস কোথায় থাকে? এথময়েড সাইনাসের পিছনে। একদম ইজি, কোনো প্যারা নাই এখানে। তারপরে ওটিটিস মিডিয়া, এই পার্টে চলে আসো। ওটিটিস মিডিয়াতে জাস্ট একদম সিম্পলি মনে রাখবা, দুই ভাবে ভাগ করা যায়। ওটিটিস মিডিয়া আর সাইনোসাইটিস দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকিউট আর একটা ক্রনিক। অ্যাকিউটকে বলে স্বল্পস্থায়ী, ক্রনিককে বলে দীর্ঘস্থায়ী। অ্যাকিউটটা কতদিন থাকে, ক্রনিকটা কতদিন থাকে? অ্যাকিউট থাকে হইতেছে 1 মাসের কম, 1 মাস এর কম। আর ক্রনিক থাকে 1 মাসের বেশি, শেষ। 1 মাসের বেশি, এটাই তো, হ্যাঁ এটাই 1 মাসের বেশি। মেইনলি 4 সপ্তাহ মানে তো 1 মাস। তারপর এখান থেকে আর কিছু মোটামুটি অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইটিস, এখান থেকে আর কিছু বেশি কিছু লাগে না, বুঝছো? মানে এই অটিটিস মিডিয়া থেকে বেশি কিছু লাগে না, জাস্ট মাথায় রাখতে হবে মিডিয়া ওয়ার্ডটা আছে অটিটিস মিডিয়া। তো যার কারণে এটা হবে মধ্যকর্ণের সংক্রমণ, অটিটিস মিডিয়া, মধ্যকর্ণের সংক্রমণ। আর এটা মেনলি শিশুরাই বেশি হয়, শিশুদের বেশি হয়। আর কিছু এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু না, পারলে এগুলো পড়তে পারো তুমি, না পারলে দরকার নেই। আর ওদিক দিয়ে সাইনোসাইটিস, যেটা সাইনোসাইটিসের মধ্যে থেকে আসবে যে অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট হয় 2 মাসের কম, আর ক্রনিক হয় 2 মাসের বেশি। এরকম একটা লাইন আছে, 2 মাসের বেশি ক্রনিক। হ্যাঁ, একটা হচ্ছে 2 মাসের কম, একটা 2 মাসের বেশি, এতটুকু মাথায় রাখলেই। হ্যাঁ, দুই দুই মাসে মানে 8 সপ্তাহ, বইতে 8 সপ্তাহ দিয়ে দিছে তো। ওই 8 সপ্তাহ মানে 2 মাস, ওইভাবে মাথায় রেখো, মাস দিয়ে মনে রাখলে ইজি হবে। তারপর সামনের দিকে আসো। সামনের দিকে ধূমপাই আর ধূমপাইয়ের মধ্যে বেশ কিছু কথা আছে, মাথায় রাখা লাগবে। জাস্ট এমফাইসেমা দেখা যায় ধূমপাইদের দেহে, ধূমপাইদের দেখা যায় এমফাইসেমা। এমফাইসেমা হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা ফুসফুসের মধ্যে অ্যালভিলাস গুলা যে ছিল, অ্যালভিলাস গুলো আস্তে আস্তে, যে অ্যালভিলাস থাকে ওই অ্যালভিলাসটা এরকম হয়ে যায়, মানে মাঝখানে ফাঁকা ফাঁকা গহ্বর তৈরি করে, যার কারণে সারফেস টেনশন কমে যায়। সারফেস টেনশন কমে গেলে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। আর এটা দেখা যায় কাদের? ধূমপায়ীদের। কয়টা এমসিকিউ সলভ করলে দেখো বুঝে যাবো। এখান থেকে জাস্ট কিছু পড়া লাগবে না, নর্মালি খুব একটা আহামরি কিছু না। দেখো এই যে এই টাইপের প্রশ্ন সলভ করতে হবে বেশি। হিমোগ্লোবিনের অনুপাত কত? 1:25। তারপর বহিঃশ্বসনের বৈশিষ্ট্য কোনটা, এগুলো একটু পড়ে ফেলবা। দেখো 100 ml রক্তে কতটুকু অক্সিজেন পরিবহন হয়? 0.2 মোলার, খুব ইম্পর্টেন্ট। অটারিস মিডিয়া হলে দেহে তাপমাত্রা কত থাকে? 104 ডিগ্রি ফারেনহাইট। এই অটারিস মিডিয়াতে কত টেম্পারেচার? ডেঙ্গু জ্বরে কত টেম্পারেচার? ম্যালেরিয়া জ্বরে কত টেম্পারেচার? তারপরে তোমার সাইনোসাইটিসে কত টেম্পারেচার? এগুলা এই কয়টা টেম্পারেচার আলাদাভাবে লিখে একটা চার্ট বানায় রাখবা, তাহলে তোমার জন্য বেটার হবে। পূর্ণবয়স্ক মানুষের লৌহের পরিমাণ কত? 4 থেকে 5 গ্রাম। বাট দেখো আইরনি হচ্ছে এই প্রশ্নগুলো, এই বেসিক প্রশ্নগুলো তুমি পরীক্ষার হলে মনে থাকবে না, পারবে না, তাই না হালিমা? একটু রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ থাকবে, পিডিএফ থাকবে। পিডিএফ বাইরের সারা দেহে আরবিসি ভেঙে 2.5 গ্রাম আয়রন পাওয়া যায়। লুবাব্বা জান্নাতুল হক, ভাইয়া আলিম স্যারের বইতে এরকম একটা লাইন আছে, আমি আমি আমাদের পেজ থেকে পোস্ট করে দিব না ওই পেজটা, হয়তো এরকম একটা লাইন আছে, বুঝছো? মানে আমি তোমাকে অ্যাজাম্পশন করে বললাম আর কি। আলিম স্যারের বইতে এরকম একটা লাইন আছে যে সারা দেহে আয়রন মানে আরবিসি ভেঙে 2.5 গ্রাম হিমোগ্লোবিন, না 2.5 গ্রাম হিমোগ্লোবিন না, 2.5 গ্রাম আয়রন পাওয়া যায়, এরকম একটা কথা আছে আলিম স্যারের বইয়ের ভিতরে, যেটা তোমার না জানলেও কোনো সমস্যা নাই। পিডিএফ পাবা শুধুমাত্র যারা ক্র্যাশ করছে স্টুডেন্ট তারা পাবা, আর বাকি পোলাপানরা পিডিএফ পাবা না। হালিমা তো আমাদের ক্র্যাশ করছে স্টুডেন্ট। একটু রেসপন্স করো ভাইয়া, যে সবকিছু ওকে কিনা। তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী টপিকে চলে যাই।
ওকে, ওকে স্যার, ওকে স্যার। দেখো যা বলছি জাস্ট অতটুকু বললেই হবে, খুব একটা আহামরি প্যারা নেওয়ার কিছু নাই, কিন্তু এমসিকিউ গুলো সলভ করতে হবে, ওইখানে কোনো মাপ নাই। চলে আসো বিভিন্ন ধরনের বজ্র এবং বজ্র নিষ্কাশন এই চ্যাপ্টারে। বজ্র নিষ্কাশন চ্যাপ্টারের মধ্যে তোমার আগে মাথায় রাখতে হবে কারা ইউরিওটেলিক প্রাণী, কারা ইউরিকোটেলিক প্রাণী এবং কারা অ্যামিনোটেলিক প্রাণী। কিভাবে মনে রাখবো? ইউরিক ইউরিওটেলিক প্রাণী যার ইউরিয়াকে প্রধান রেচন বজ্র হিসেবে কাজ করে, যেটা হচ্ছে মানুষ। শুধু মানুষ মাথায় রাখলেই হয়, মানুষ। তারপর ইউরিকোটেলিক যাদের ইউরিক অ্যাসিড প্রধান রেচন পদার্থ, যেগুলো হচ্ছে মেইনলি র্যাপটিলা আর তোমার অ্যাবিস। র্যাপটিলা অ্যাবিস মানে টিকটিকি সাপ আর পাখি, আর কিছু পতঙ্গ আছে, আর্থ্রোপোডা পর্বের কিছু প্রাণীও আছে। আর বাকি যা যা আছে ওগুলো সবাই অ্যামিনোটেলিক। তারপর চলে আসো সামনের দিকে, মানুষের রেচন তন্ত্রের মধ্যে থাকবে একজোড়া বৃক্ক, একজোড়া রেচন নালী বা ইউরেটার, একটা মূত্রথলি এবং একটা মূত্রনালী। এখানে একটা ছবি থাকার, হ্যাঁ ছবি আছে। দেখো বৃক্ক থেকে তোমার ইউরেটার হয়ে যাবে কিন্তু এই যে এই পার্টের মধ্যে, এই পার্টের মধ্যে যেটাকে বলে মূত্রথলি। তো তোমাকে যদি বলে বৃক্ক থেকে মূত্রথলিতে সংযোগ স্থাপনকারী জায়গার নাম কি, ওটা হবে ইউরেটার, এই যে লাল কালার দিয়ে যেটা দাগাইছি আমি। এবং তোমাকে যদি বলে মূত্রথলি থেকে মূত্রনালীতে, মূত্রনালীতে মধ্যবর্তী যে স্থাপনকারী জায়গা, ওটার নাম হবে ইউরেথ্রা বা মূত্রনালী। মূত্রনালী এক জিনিস, ইউরেটার আরেক জিনিস। এই যে মূত্রনালী বা ইউরেথ্রা, ওইটা হবে ব্লাডার বা ইউরিনারি ব্লাডার। এবং যে মূত্রনালী, কি বলে মূত্রনালী বলতে কি, রেচন নালী, ওইটার মধ্যবর্তী স্থাপনকারী বা, হ্যাঁ, ওইটার পরের কথা পরে। তারপর চলে এসো বৃক্কের পার্টে। বৃক্ক কোথায় থাকে এটা একটু মাথায় রেখো, যেমন দ্বাদশ thoracic কশেরুকা থেকে শুরু করে তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত। বৃক্কের সিমের বীজের মতো। তারপর বৃক্ক উত্তল, পার্শ্বদেশ উত্তল, এগুলো আমরা জানা কথা, কোটি দেশে থাকে। তারপর রেচনালী ইউরেটার পার্টের মধ্যে মাথায় রাখবো যে ইউরেটার 25 সেন্টিমিটার। তারপর মূত্রথলির মধ্যে থাকে 150-র বেশি, এবং মূত্রথলিতে সর্বোচ্চ 700 ml বা 700 থেকে 750 ml মূত্র থাকে। এবং মূত্র থাকার পরে কতটুকু হইলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, এরকম যদি কোনো প্রশ্ন আসে, 280 থেকে 320 ml। তারপরে মূত্রনালী বা ইউরেথ্রা তো বললামই, যে মূত্রনালী বা ইউরেথ্রা হবে তোমার মূত্রপেশি থেকে শুরু করে শেষ পর্যন্ত মাঝখানে একটা সংযোগ স্থাপনকারী জিনিস। বাকিটা তুমি যে যেগুলা দাগায় রাখছি কালো কালার দিয়ে, ওগুলা পারলে পড়ো, না পারলে দরকার নেই। বৃক্কের গঠন পার্টে চলে আসি। বৃক্কের গঠনের মধ্যে যেটা তোমার মাস্ট পড়তে হবে, বৃক্কের দৈর্ঘ্য 12, প্রস্থ 6 এবং স্থূলতা 3, অর্ধেক অর্ধেক অর্ধেক। তারপর বৃক্কের অবতল অংশের মাঝকে হাইলাম বলে, মাস্ট পড়তে হবে। বৃক্কের যে আবরণ সেটাকে কি বলে, রেনাল ক্যাপসুল, এটা মাস্ট পড়তে হবে তোমার, বৃক্কের ক্যাপসুল। তারপর তোমার মাথায় রাখতে হবে বৃক্কের ভিতরে পেলভিসের মানে ফানেলের মতো প্রসারিত অংশকে বলে রেনাল পেলভিস, এটা বইয়ের ভিতরেই লেখা আছে এক জায়গায়। তারপর 8 থেকে 18টি পিরামিড থাকে, রেনাল পিরামিড, এটা মাথায় রাখতে হবে। তারপর পেপিলা কয়টা থেকে, 10 থেকে 25টা পেপিলা থাকে, এটাও মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু নতুন বই থেকে আমি দেখাচ্ছি, নতুন বইয়ের পিডিএফ থেকে। তারপর বৃক্কের কাজে চলে আসো। বৃক্কের কাজের মধ্যে শুধুমাত্র এই লাস্টে হোমিওস্টেসিস, এই ওয়ার্ডটা পড়বা। হোমিওস্টেসিস মানে হচ্ছে অপ্রয়োজনীয় দেহের ভারসাম্য রক্ষা করা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করা। তারপর হরমোন উৎপাদনের মধ্যে ইরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এনজিওটেনসিন হরমোন খরিত করে কে, বৃক্ক। এতটুকুই। ধ্যান ভাইয়ের সামনের দিকে আসো। বৃক্কের বৃক্কের মেইন যে গঠন এবং কাজের একক নেফ্রন। নেফ্রনকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। একটা হচ্ছে রেনাল মালপিজিয়াম কর্পাসেল এবং রেনাল টিউবুল। মালপিজিয়াম কর্পাসকে 2 ভাগে ভাগ করা যায়, বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। এটা তোমরা ছোটবেলা থেকেই জানো। রেনাল টিউবুলকে 3 ভাগে ভাগ করা যায়, প্রক্সিমাল বা নিকটবর্তী হেনরি লুপ এবং ডিস্টাল প্যাচেনালিকা। আবার হেনরি লুপ আবার 2 ভাগে ভাগ করা হয়, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। একটা ছবি থাকলে ভালো হইতো, ছবি কি আছে, হ্যাঁ আছে, ওকে খেয়াল করো। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, সরি গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, ক্যাপসুলের পরে নিকটবর্তী প্যাচেনালিকা, লুপ অফ হেনলি, এই যে এটা হচ্ছে লুপ অফ হেনলি এতটুকু। তারপরে হচ্ছে দূরবর্তী প্যাচেনালিকা এতটুকু। তারপরে হচ্ছে এখান থেকে দূরবর্তী প্যাচেনালিকা শেষ হয়ে এখানে সংগ্রহ নালিকা আলটিমেটলি। এখন এখান থেকে আমাদের মেন পড়ার জিনিস কি, পড়ার জিনিস হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো, মেডুলা আর কর্টেক্স, এই পার্টটুকু, এই যে এটা এতটুকু হচ্ছে মেডুলা, রেনাল মেডুলার অংশ। রেনাল মেডুলার অংশের মধ্যে পড়ে লুপ অফ হেনলি প্লাস সংগ্রহ নালিকার অর্ধেক অংশ। বলবে নিচের কোনটি, আবারও বলি নিচের কোনটি মেডুলার অংশ বা নিচের কোনটি কর্টেক্সের অংশ নয়। কর্টেক্স আর মিডুলা যদি তোমরা কিছু না জানো, তাহলে আমি তোমার মনে করাই দিই, প্রত্যেকটা অর্গানেরই 2টা অংশ থাকে। একটা অংশ থাকে তার বাইরের অংশ, এই বাইরের অংশকে বলা হয় কর্টেক্স, আর ভিতরের অংশকে বলা হয় মেডুলা, প্রত্যেকটা অর্গানেরই। যেমন রেনাল কর্টেক্স, রেনাল মেডুলা, ওরকম। তাহলে এখান থেকে আসবে তোমার নেফ্রনের কোন অংশ মেডুলাতে থাকে, কোন অংশ কর্টেক্সে থাকে, পারা যাবে এই প্রশ্নটা। বাকি যা যা থাকে সব থাকে মেডুলা কর্টেক্সে। তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, দেখো তো এটা পারা যায় কিনা। নিচের কোনটি কর্টেক্স, রেনাল কর্টেক্সের অংশ নয়, অংশ নয়? অপশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল,
ডিস্টাল কনভলিউটেড টিউবুল, গ্লোমেরুলাস, তারপর হচ্ছে ডিস্টাল, সরি কোনটি কোনটি কর্টেক্সের অংশ? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, গ্লোমেরুলাস, আর লাস্টে হচ্ছে সংরক্নালিকা বা কালেক্টিং ডাক। পারা যায়? দেখো তো হালিমা। অ্যান্সার হবে তাহলে সংরক্নালিকা। কোনটা কর্টেক্সের অংশ? হ্যাঁ, নয়, যেটা ছিল। হ্যাঁ, সংরক্নালিকা হবে। কর্টেক্সের অংশ নাই, কারণ হচ্ছে মেডুলার অংশ সংরক্নালিকা, বাকি সবগুলো হইতেছে কর্টেক্স। মানে এই টাইপের প্রশ্ন করবো, আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তারপর পার্টে চলে আসি। তারপর লুপ অফ হ্যানলি, এগুলো তো গেল। তারপর একটা ওয়ার্ড পাবো ডাক্টোবেলিনি। ডাক্টোবেলিনি কি? ডাক্টোবেলিনি হচ্ছে এখানে সংরক্নালিকা একটা তো মিলিত হয়েছে, আরেকটা সংরক্নালিকা, আরেকটা সংরক্নালিকা, এখানে এখানে আরেকটা সংরক্নালিকা, এখানে সবগুলো সংরক্নালিকা মিলে একটা বড় একটা অংশ তৈরি করবে। এই বড় একটা অংশের মধ্যে এটাকে বলে ডাক্টোবেলিনি। তাহলে এটা পারা যাবে, এই অংশটা ডাক্টোবেলিনি। তারপর এখান থেকে আর কি লাগবে? আর কিছু এখান থেকে পড়া দরকার নেই। তারপরে দেখো নেফ্রনের প্রকারভেদ দুই ভাবে, সুপারফিশিয়াল এবং জাক্সটামেডুলারি। সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, ওই যে বললাম না, প্রত্যেকটা অংশেরই বাইরের একটা অংশ যেটাকে বলে কর্টেক্স, ভিতরের অংশকে বলে মেডুলা। সুপারফিশিয়াল নেফ্রন থাকে বা বাইরে কর্টেক্সে থাকে, শেষ কর্টেক্সে থাকে, রেনাল কর্টেক্সে। এবং জাক্সটামেডুলারি, জাক্সটা মানে কাছে আর মেডুলারি মানে হচ্ছে মেডুলা, তাহলে মেডুলার কাছে যেটা ওটা জাক্সটামেডুলারি। কত পার্সেন্ট? 15% থাকে, আর বাকিটা থাকে 85%। জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। দেখো জাক্সটামেডুলারি আকারে বড় হয় কিভাবে, কেন আকারে বড় কিভাবে মনে রাখবা? দেখো মেডুলার, মেডুলার আকারটা এখানে বড় না, কর্টেক্সের আকারটা ছোট। তাহলে মানে মেডুলাতে আকার যদি বড়, যার কারণে মেডুলারি জাক্সটামেডুলারি নেফ্রন বেশি বড়, এটা ছোট। এটা 25%, এটা 15%। তারপর আর কি পড়া যায় এখান থেকে? আর বেশি কিছু পড়া লাগবে না, যেটা বড় ওটা লুবও বড় হয়, আর যেটা ছোট লুবও ছোট হয়। এতটুকু একটু একবার দেখলেই হবে, তুমি মিলে মিলে পড়তে পারো। তাহলে তোমাকে যদি বলে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কে, ওইটা দাগাই দিবা জাক্সটামেডুলারি নেফ্রন। দেখো জরুরি অবস্থায় মূত্র উৎপাদন করে কে? জাক্সটামেডুলারি নেফ্রন। দেখছো কত ইজি, পারা যাবে। তারপরে সামনের দিকে আসো। সামনের দিকে এখানে এগুলা কিছু লাগবে না, এগুলা 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 কিছু পড়বা না, এগুলা আমি নিয়ে দিছি না পড়ার জন্য। তারপরে চলে আসো মূত্র তৈরির প্রক্রিয়া। মূত্র তৈরির প্রক্রিয়ার আগে আমাদের আগে জানতে হবে কিভাবে ইউরিয়া তৈরি হয়, এবং ইউরিয়া কিভাবে তৈরি হয় ওইটা জানার পরে আমাদের জানতে হবে কিভাবে আরো কোন বজ্র পদার্থগুলো কিভাবে তৈরি হয়। তাহলে প্রথমে চলে আসি এই পার্টে, কিভাবে প্রথম মেন মেন পরে চলে আসি। এই একটু 2 পেজ উল্টে একদম শেষের দিকে চলে যাও, বইয়ের বইয়ের শেষের দিকে দুইটা কথা পাবা। একটা হচ্ছে ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, আরেকটা হচ্ছে ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয়। ইউরিক অ্যাসিড তৈরি হয় ডিএমিনেশন প্রক্রিয়ায়, এবং এখানে আরও কিছু লাইন আছে উপরে দিকে, তোমার বইতে পাবা, নতুন বইতে পাবা। ইউরিক অ্যাসিড পিউরিন বেস থেকে তৈরি হয়, পিউরিন বেস অ্যাডিনিন গুয়ানিন। পিউরিন বেস থেকে ডিএমিনেশন প্রক্রিয়ায় হাইপোজ্যান্থিন এবং জ্যান্থিন তৈরি হয়। হাইপোজ্যান্থিন জ্যান্থিন ইউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে প্রথম ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হলো আমরা জানলাম। তারপরে এখান থেকে পড়বো ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয়। ক্রিয়েটিনিন তৈরি হয় গ্লাইসিন, আর্জিনিন এবং মেথিনিন, এই তিনটা অ্যামিনো অ্যাসিড পেশিতে থাকে। এই তিনটা অ্যামিনো অ্যাসিড, এই যে পেশি থেকে তিনটা অ্যামিনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়া তৈরি হয় ক্রিয়েটিন। ক্রিয়েটিনিন ক্রিয়েটিন তারপরে ক্রিয়েটিনিনে কনভার্ট হয় এক অণু পানি বের করে। এই দুইটা ওয়ার্ড পরে আমরা তাহলে জানতে পারলাম যে কিভাবে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং ক্রিয়েটিনিন তৈরি হয় রক্তে। তাহলে আসো ভাইয়া, ইউরিয়া কিভাবে তৈরি হয়? ইউরিয়া তৈরি হয় যকৃতে অনিথিন চক্রের মাধ্যমে। একটা চক্র দেওয়াই আছে নতুন বইতে, অনিথিন চক্র। অনিথিন চক্রের আরেকটা নাম হচ্ছে ইউরিয়া চক্র। তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন। তিনটা জিনিস হচ্ছে মানুষের রক্তের মধ্যে বজ্র হিসেবে থাকে। এই তিনটা বজ্র কিভাবে রক্তের মাধ্যমে পরিশোধন হবে, রক্তের মধ্যে আসলো, এই রক্তের মাধ্যমে তারপরে যাবে কিডনিতে, তাই তো এভাবে হিসাবটা তো হয়, তারপরে আসলো কিডনিতে। এই কিডনিতে এখনকার একটা স্টেপস ফলো করবে, কিডনিতে তিনটা স্টেপস ফলো করবে। তিনটা স্টেপসের মধ্যে ধরে নাও এটা হচ্ছে আমাদের শরীর, শরীর মানে ওই যে রক্ত, আর এটা হচ্ছে মূত্র। এই কিডনি শরীর থেকে মূত্রতে কনভার্ট করে দেবে কিভাবে? প্রথমে আল্ট্রাফিল্ট্রেশন ধাপ, বা আমি সবকিছু বইতে তাকাবো আল্ট্রাফিল্ট্রেশন। তারপরে হচ্ছে নির্বাচন আল্ট্রাফিল্ট্রেশন ধাপে এখানে সামনের দিকে পাঠিয়ে দিবে 125 ml প্রতি মিনিটে, পার মিনিট। তারপরে নির্বাচনীমূলক পুনঃশোষণ, পুনঃশোষণ ধাপে পুনঃশোষণ করে আনবে 124 ml।
শরীরের মধ্যে আবার, বাকি থাকলো 1 ml। বাট নির্বাচনীমূলক পুনঃশোষণে মানে পার মিনিটের কথা বলতেছি, নির্বাচনীমূলক পুনঃশোষণে 1 ml যে আহ, থাকলো এবং বাকি 124 ml যে আনলো, এই 124 ml এর মধ্যেও মানে 125 ml প্রথমেই কেন দিয়ে দিছে, প্রথমে একদম আলট্রা ফিল্টার করে দিছে, যার কারণে 125 ml চলে গেছে। 125 ml এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট উপাদান আছে, যার কারণে আবার ব্যাক করে আনতে হয়। তারপরে লাস্টের যে ধাপ মানে সক্রিয় ক্ষরণ, ওই ধাপ, ওই সক্রিয় ক্ষরণ ধাপের মধ্যে মাথায় রাখতে হবে যে 1 ml আবার এদিকে চলে যায়, সরি 1 ml না, বজ্র বাকি যে এখানে আবার কিছু কিছু আছে, এখানে কিছু আবার বজ্র বাকি থাকে, এই বজ্রগুলো এখানে আবার অ্যাড হয়। এই বজ্র আলটিমেটলি 1 মিনিটে 1 ml করে মূত্র তৈরি হয়। জাস্ট এতটুকু তোমার মাথায় রাখতে হবে। তাহলে ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড হচ্ছে পিউরিন বেস থেকে, এবং ক্রিয়েটিনিন আসে হচ্ছে মাসেলের কিছু অ্যামিনো অ্যাসিড এর ট্রান্সএমিনেশন প্রক্রিয়ায় তৈরি হয়ে বজ্রগুলা রক্তে আসে, রক্ত থেকে কিডনি ওটা ফিল্ট্রেট করে 3টা ধাপের মাধ্যমে, আলট্রা ফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন, নির্বাচনমূলক পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ। সক্রিয় এটা যুক্ত খ লিখছি, ক্ষরণ, যুক্ত ক্ষরণের মাধ্যমে তোমার আলটিমেটলি ফিল্ট্রেট হয়। প্রথমে 125 ml দেয়, তারপরে আবার 124 ml পুনঃশোষণ করে এবং লাস্টের ধাপে বজ্রটা বের করে দেয়, এটা হচ্ছে সক্রিয় ক্ষরণ ধাপে। এই 3টা জিনিস একবার তোমরা বই থেকে, যারা দেখতেছো বই থেকে একবার 3টা জিনিস একবার রিডিং দাও। তারপর পরবর্তী টপিকে চলে যাই। তাহলে এতটুকু এতটুকু হয়েছে, এতটুকু ক্লিয়ার, পারা যাবে। তাহলে বইয়ের সামনের দিকে আবার চলে আসো, সামনে পার্টের মাধ্যমে। তাহলে 3টা পয়েন্ট মনে রাখবো। আল্ট্রাফিল্ট্রেশন হয় কোথায়? আচ্ছা দেখো, 3টা ধাপের মধ্যে প্রথম ধাপ যেটা আল্ট্রাফিল্ট্রেশন, কি হলো হ্যাঁ, অতিসূক্ষ্ম পরিস্রবণ, আল্ট্রাফিল্ট্রেশন, গ্লোমেরুলার ছাঁকন, 3টা নাম পড়বো। কোথায় হয় দেখো, গ্লোমেরুলার ছাঁকন নামের মধ্যে অ্যান্সার আছে, গ্লোমেরুলাসে হয়, কমন সেন্স, শুধু এতটুকুই। তারপরে গ্লোমেরুলাসে এখানে একটা ওয়ার্ড পাবা, পোডোসাইট কোষ কাদের থাকে, বোমেন্স ক্যাপসুলে পোডোসাইট কোষ থাকে। এই ওই যে 125 ml যে বের করে আনলো, ওই 125 ml কোথায় জমা থাকে? তোমাকে বলবে ক্যাপসুলার স্পেসে জমা থাকে। আর এখানে একটু মাথায় রেখো, প্রতি দুই ব্রিকে প্রতি মিনিটে 1200 ml করে রক্ত পরিবাহিত হয় এবং রক্ত থেকে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে জমা থাকে, বোমেন্স ক্যাপসুলে জমা থাকে। তারপর এখানে কার্যকর পরিস্রবণ চাপ নামে একটা টার্ম আছে, এটা হচ্ছে 10 থেকে 25 মিলিমিটার মার্কারি প্রেশার। তারপর টিউবুলার পুনঃশোষণ বা টিউবুলার যে রিঅ্যাবজর্পশন, এই স্টেপসে টিউবুলার রিঅ্যাবজর্পশনের মধ্যে 80% নির্বাচন হয়ে যায় টিউবুলার পুনঃশোষণের মাধ্যমে। কি দিয়ে পুনঃশোষণ হয় দেখো, নামের মধ্যে অ্যান্সার আছে, টিউবিল দিয়ে। রেনাল টিউবিলের অংশগুলো কি কি? প্রক্সিমাল প্যাচানোনালিকা, দূরবর্তী প্যাচানোনালিকা, লুবোফ্যানলি, 3টা নাম শুধু, প্রক্সিমাল এবং লুবোফ্যানলি, ডিস্টাল প্যাচানোনালিকা, সংগ্রাহক নালিকা, 3টা নালী দিয়ে নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, যেটাতে হয় 80% টোটাল। কিন্তু 124 ml কিন্তু নর্মালি 80% না, 125 ml এর 124 ml যদি ব্যাক করে আনি তাহলে অ্যারাউন্ড 99% হয়। বাট তুমি বইতে দেওয়া যেহেতু 80%ই পড়বা, আর এটা 80%-এর মধ্যে 60% পুনঃশোষণ করে প্রক্সিমাল প্যাচানোনালিকা, এই এমসিকিউটা পড়বো। তারপর ডিস্টাল প্যাচানোনালিকাতে এডিএস হরমোন কাজ করে, এটা একটু দেখে রাখো। তারপর চলে আসো টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, এই ধাপে সক্রিয় ক্ষরণ ধাপের মধ্যে মাথায় রাখবা যে কিছু কিছু আরো বজ্র পদার্থ থেকে যায়, ওগুলা বা সক্রিয় ক্ষরণ ধাপের মাধ্যমে বের করে দেয়। ওইখানে কোনো ধরনের পানির বা এমএল এর কোনো হিসাব নাই, ওই হ্যামেলের কোনো হিসাব নেই, যেহেতু কি বের করে দেয়, দূরবর্তী প্যাচানোনালিকা অনেক কিছু আয়ন বের করে দেয়, তাছাড়া ক্রিয়েটিনিন কিছু ইউরিয়া বের করে দেয়। এতটুকু মাথায় রাখলেই হবে। মূত্রের পার্টে চলে আসো। ডায়াবেটিক্স মানে মূত্রবর্ধক, যেগুলো খাইলে মূত্রের পরিমাণ বেড়ে যাবে, যেমন লবণাক্ত কি বলে, লবণাক্ত পানি, চা, কফি, এগুলো খেলে মূত্রের পরিমাণ বেড়ে যায়। মূত্রের পরিমাণ বেড়ে যাওয়া মানে 2.5 লিটারের থেকে যদি বেশি বেড়ে যায় তাহলে সেটাকে বলে পলিউরিয়া। 100 ml কম হলে সেটাকে বলে অ্যানুরিয়া। পারা যাবে এতটুকু। তারপর অলিগুরিয়া কি, 400 ml যদি কম হয় তাহলে হবে অলিগুরিয়া। তাহলে অলিগুরিয়া, পলিউরিয়া, অ্যানুরিয়া, 3টা টার্ম। অ্যানুরিয়া মানে হবেই না মূত্র, এরকম। মূত্রের বর্ণ কেমন? মূত্রের বর্ণ খড় বর্ণের হয়, স্ট্র কালার, এবং মূত্রে ইউরোক্রম থাকে বলে এটার বর্ণ খড় বর্ণের হয় বা হালকা হলুদ বর্ণের হয়। পরিমাণ কত? 600 থেকে 25 ml, গড়ে হইতেছে 1.5 লিটার। তারপর আপেক্ষিক গুরুত্ব কত? এই যে আপেক্ষিক গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট, মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030। তারপর মূত্রের পিএস কত? খুবই ইম্পর্টেন্ট, মূত্রের পিএস
5 to 8 মূত্রের পিএইচ। তারপর গন্ধ কেমন? অ্যারোমেটিক গন্ধ। অ্যারোমেটিক গন্ধ ইউরিনোডের কারণে হয়। এই ইউরিনোড নিজে একটা অ্যারোমেটিক যৌগ, ইউরিনোডের কারণে তোমার মূত্রের গন্ধ ঝাঁঝালো গন্ধযুক্ত হয় এবং অ্যামোনিয়ার মতো গন্ধ হয়। স্বাভাবিক মূত্রকে বলা হয় ফেলে রাখলে অ্যামোনিয়ার গন্ধ তৈরি হয়, এটা মাথায় রাখো। তারপর চলে আসে এখানে মূত্রের প্রধান উপাদান কি? মূত্রের প্রধান উপাদান হচ্ছে পানি, কারণ পানি থাকে 97 to 98%। বাকি কি কি পদার্থ থাকে? বজ্র পদার্থ থাকে মূত্রের মধ্যে, কমন সেন্স, বজ্রই তো থাকবে মূত্রের মধ্যে, ভালো তো গ্লুকোজ থাকবে না। গ্লুকোজও থাকে কাদের? যাদের ডিজিজ আছে তাদের মূত্রে গ্লুকোজ থাকে। ইউরিয়া 2%, এতটুকু মাথায় রাখবো। তারপর তারপর ইউরিক অ্যাসিড থাকে 0.05%। তারপর সে ক্রিটিন, ক্রিটিনিন এটা থেকে 0.07%। এই তিনটা কথা মাথায় রাখলেই চলে। তারপর তারপর সামনের দিকে আসি, দেখো এই যে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 0.05%। হ্যাঁ, সোডিয়াম 0.003%। পটাশিয়াম হচ্ছে 0.15%। ক্লোরাইড হচ্ছে 0.06%। এই কয়টা পড়লেই হবে, বুঝছো? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা বেশি না। যে কয়টা দেখেছে ওই কয়টা পড়লেই তোমার হয়ে যাবে আশা করি। ওই কয়টা পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তারপর সামনের দিকে আসি, ক্রিয়েটিন। ক্রিয়েটিন কত পার্সেন্ট? 0.01। ক্রিয়েটিনিন সবগুলো অনেকে আছে, এগুলা ট্রিক্স দিয়ে সবগুলো পড়ো, খুব একটা দরকার নাই ভাই, আহামরিভাবে খুব একটা দরকার নাই। এখন যেটা বলতেছিলাম, মূত্রের মাধ্যমে যদি গ্লুকোজ যায় সেটাকে বলে গ্লাইকোসুরিয়া। প্রোটিন গেলে প্রোটিন ইউরিয়া, লিপিড গেলে লিপোরিয়া, তারপরে বিলিরুবিন গেলে বিলিরুবিনেরিয়া, রক্ত গেলে হিমাচুরিয়া। দেখো হিম মানে তো রক্ত, রক্তে হিমাচুরিয়া, শেষ, পারা যাবে না। হিমাচুরিয়া কি তাহলে? যদি মূত্র দিয়ে রক্ত যায় সেটাকে বলে হিমাচুরিয়া। কেন হয়? প্রোস্টেট প্রদাহের কারণে হয়। শুধু একটা একটা করে পড়বা, যেগুলা যেগুলা দাগাই দিতেছে ভাই ওগুলা একটা পড়ো, কারণ এগুলো ইউনিক। জন্ডিস হলে যে বিলিরুবিন বেড়ে যায় রক্তে এবং মূত্রে, এটা তো আমরা জানি। লিপিড অ্যালকোহলের ক্রিয়ার কারণে হয়। তারপরে লিউকেমিয়া, লিউকোসার্কোমা, এটা হয় প্রোটিন, মূত্রে যদি প্রোটিন যায় তখন। লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার যদি হয়। গ্লুকোজ হবে ডায়াবেটিস মেলাইটাস হলে গ্লুকোজ যাবে, যেটাকে বলে গ্লাইকোসুরিয়া। আর তোমাকে যদি বলে এলা কিসে, এলা কিন্তু ভাই মূত্রে, এটা আবার ভাইবো না রক্তে। মূত্রের চ্যাপ্টার পড়তেছি, মূত্রে আর রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে হাইপার গ্লাইসেমিয়া। ওইটা ডায়াবেটিস মেলাইটাস পার্টে পড়বো আমরা, চ্যাপ্টার 8-এ। তাহলে এতটুকু মোটামুটি পারা যাবে, পারা যাবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি প্রায় শেষের দিকে। তারপর চলে আসো সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে কে? অসমোরেগুলেশনে ভূমিকা রাখে কে? এটাকে পড়ি। অসমোরেগুলেশনে ভূমিকা রাখে এডিএস হরমোন। জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে এডিএস হরমোন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পানি। পানির পরিমাণ যদি তুমি বাড়াই দাও, সরি, এডিস এর পরিমাণ যদি তুমি বাড়াই দাও তাহলে মূত্রের পরিমাণ কম তৈরি হবে। এটা কিন্তু মূত্রের চ্যাপ্টার পড়তেছি, ব্লাডে না, মূত্রে। এডিস এর, এডিস তো তোমার এই যে ডিস্টাল প্যাচানালিকা এবং ডিস্টাল পার্ট অফ দ্য লুপ অফ হ্যানলি, ওই পার্ট থেকে রিলিজ হবে এডিস। এডিসের পরিমাণ বেড়ে গেলে মূত্রে পানির পরিমাণ কমে যাবে, এডিসের পরিমাণ কমে গেলে মূত্রে পানির পরিমাণ বেড়ে যাবে। সেম ভাবে অ্যালডোস্টেরনের হিসাব সেম, ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক পানির সাথে, মানে মূত্রের সাথে। এখন সোডিয়াম এর আয়ন সমতা রক্ষা করে কে? সোডিয়ামের সমতা রক্ষা করে তোমার, সোডিয়াম আয়নের সমতা রক্ষা করে কে এবং পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে কে? দুইটাই অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন হরমোন। এখন মাথায় রাখতে হবে সোডিয়াম কতটুকু থাকে অন্তঃকোষীয় তরলে? 10, এবং বহিঃকোষীয় তরলে 142। বহিঃকোষীয়টা পড়লেই হয় শুধুমাত্র, আর পটাশিয়ামটা শুধু বহিঃকোষীয়টা পড়ব। 4.2 মিলিমোল, এই যে বহিঃকোষীয় তরলে 4.2 মিলিমোল পার লিটার সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ পড়লে হয়ে গেল। তারপরে ডায়ালাইসিস দুই প্রকার, হিমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস, শুধু এতটুকু মাথায় রাখবা। তারপরে ডায়ালাইসেটের উপাদানের মধ্যে সব পুষ্টি উপাদান থাকে ডায়ালাইসেটের মধ্যে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এখান থেকে আর কিছু লাগবে না, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন। তোমাকে একটা প্রশ্নই করবে, সোডিয়ামের মাত্রা এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কি? অ্যালডোস্টেরন, এতটুকুই। দেখো নারী দিয়ে বৃক্কের ওজন কত, এটা বইয়ের এমসিকিউ, এটা যদি না পড়ে যাও পারবা না পরীক্ষার হলে। 130 থেকে 150। দূরবর্তী পেশনালিকা থেকে কোন আয়ন বেরিয়ে আসে, এটাও পারবা না যদি না পড়ে যাও। তারপর পিএইচ কত? 4.5 to 8। কিটো অ্যাসিড উপাদান হিসেবে শক্তি উৎপাদনে ব্যবহার করে। মানবদেহ প্রতিবৃক্কে রক্তে পরিমাণ কত? প্রতিবৃক্কে 2 বৃক্কে যদি প্রতি মিনিটে 1200 ml করে পরিমাণ রক্ত যায় তাহলে প্রতি বৃক্কে যাবে 600 ml। তারপর হ্যানলি, লুপ অফ হ্যানলি পুনঃশোষিত হয় কোনটি? ক্লোরাইড আয়ন, লুপ অফ হ্যানলিতে। তারপর হলো 2 রেনাল পিরামিড কর্টেক্সে কোন অংশে স্তম্ভের মতো মেরুলা থেকে রেনাল কলম? এলা ভাই ভালো মতো শুরুতেই, ক্লাসের শুরুতেই বলে দিছি, কিন্তু বই নির্বাচনীগুলা, প্রত্যেকটা বইয়েরই বই নির্বাচনগুলা খুব ভালো মতো পড়তে হবে, এমনভাবে পড়তে হবে। তুমি দেখো এখানে কিন্তু বুঝার কিছু নাই খুব একটা, এই প্রত্যেকটা লাইনে বুঝার কিছু নাই, কিন্তু আমি তোমাকে এগুলা কেন পড়াই দিলাম, এই যে এতগুলা পেজ এতগুলা লাইন, এগুলা কেন বললাম? এগুলা বলার কারণ ছিল এটাই যে, একটা কারণেই, এটা বলার কারণ এটাই যে তুমি যেন একটা সিকোয়েন্স খুঁজে পাও, ওই সিকোয়েন্স অনুসারে পড়ে যেন তুমি বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে পারো। এটাই একটা কারণই মেইন।
এভাবে তাহলে পড়া যায়, এভাবে একটা প্র্যাকটিস করা যায়। তারপরে পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ মেইনলি আমরা পদার্পণ করি। চ্যাপ্টার 7 কি আছে ওটা দেখি। চলন অঙ্গ চালনা, এই পার্টের মধ্যে প্রথমে আমাদের একটা ছক পড়বে বইয়ের মধ্যে। ওই ছকটা খুব ইম্পর্ট্যান্ট, 100% ইম্পর্ট্যান্ট। এই ছক না পড়লে তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা যাইতে পারবে না। অক্ষীয় কঙ্কাল থেকে 80টা, অক্ষীয় কঙ্কাল বলতে যেটা অক্ষ বরাবর থাকে ওটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আমার অক্ষ বরাবর যা যা আছে। উপাঙ্গিক কঙ্কাল আমার হাত পা, বাকি যা যা আছে পাশে হাত পা, ওটা উপাঙ্গিক কঙ্কাল 126টা। অক্ষীয় কঙ্কাল পার্টের মধ্যে করুটি 29টা। করুটি বলতে আমার মুখের পুরো অংশটুকু। করুটিকা 8টা, মুখমণ্ডল 14টা, কর্ণাসি 6 এবং হাইওয়েড 1টা। মুখস্থ করতে হবে। মেরুদণ্ড 26 না, মেরুদণ্ড একটা, বাট মেরুদণ্ডের মধ্যে কোষরিকা থাকে 26টা, বা অস্থি থাকে 26টা। মেরুদণ্ডে যে অস্থি 26টা, অস্থি 26টা মনে রাখার টেকনিক হচ্ছে সাথী লস করলো। সাথে হচ্ছে সার্ভাইকাল কোষরিকা 7টা, তারপরে 7 সার্ভাইকাল। থোয়াতে থোরাসিক কোষরিকা 12, তারপরে লতে লাম্বার, লাম্বার 5, 7 12 5, তারপরে সতে স্যাক্রাম 1, কতে ককিজ 1। তাহলে সাথেই লস করলো 7 12 5 1 1 সিরিয়ালি পড়া যায়। বক্ষপিঞ্জর এটাও কিন্তু অক্ষীয় কঙ্কালের আন্ডারে পড়বে। বক্ষপিঞ্জরের মধ্যে পশুকা থাকে পাঁজর, থাকে হচ্ছে 12 জোড়া, এবং স্টার্নাম থাকে 1 জোড়া। তারপর বক্ষ অস্থিচক্র এগুলা আর শ্রোণী অস্থিচক্র এগুলা সবগুলাই উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার যে স্কেলিটন ওই পার্টে পড়ে। উপাঙ্গীয় কঙ্কাল বক্ষ অস্থিচক্রের মধ্যে 4টা এবং শ্রোণী অস্থিচক্রের মধ্যে 2টা। এখন 2টা 4টা এভাবে না মনে রেখে তুমি এভাবে মনে রাখো, স্ক্যাপুলা 2টা, ক্লেভিকল 2টা, স্ক্যাপুলা ক্লেভিকল 2টা, এবং ওদিক দিয়ে শ্রোণী অস্থিচক্রের মধ্যে হিপবোন থাকে 2টা। হিপবোন 2টার মধ্যে আরো অনেক কিছু অংশ থাকে, ওগুলো আমরা পড়ব একটু পরে। ইলিয়াম, ইসিয়াম আর পিউবিস। বাহুতে থাকে, দেখো 2 বাহুতে 30টা 30টা করে টোটাল 60টা, এবং 2 পাতে 30টা 30টা করে টোটাল 60টা। এখন বাহুর মধ্যে হিউমেরাস 2টা আমরা জানি সবাই, রেডিয়াস আনলা এগুলা একটা একটা করে থাকে এক বাহুতে, এবং 2টা থাকে 2 বাহুতে। ওদিক দিয়েও ফিমার 2টা, প্যাটেলা 2টা, টিবিয়া এবং ফিবুলা 2টা 2টা করে থাকে। সমস্যা হচ্ছে এগুলো নিচেরগুলোর মধ্যে একটা ফ্যালাঞ্জেস দেখো, এটাও কমন 28টা, মানে দুই হাতে 14টা 14টা করে 28টা থাকে। এখানেও ফ্যালাঞ্জেস 2 পায়ে 14টা 14টা করে টোটাল 28টা থাকে। তাহলে টোটাল শরীরে কয়টা ফ্যালাঞ্জেস থাকে? তখন 28 ইন্টু 2, ওকে, 28 ইন্টু 2 যেটা আসে ওইটাই। তারপর মাথায় রাখতে হবে জাস্ট ঝামেলা এইটা, কার্পাল কয়টা, মেটে কার্পাল কয়টা, টার্সাল কয়টা, মেটে টার্সাল কয়টা, জাস্ট এতটুকু আমাদের সমস্যা হয়। কার্পাল 16-10, টার্সাল 14-10। কার্পাল 16-10, টার্সাল 14-10। কিভাবে মনে রাখবো? কার্পাল মেটাকার্পাল 16-10, টার্সাল মেটাটার্সাল 14-10। এখন একটু মুখস্থ করে ফেলো, পজ করে ভিডিওটা পজ করে এখনই মুখস্থ করে ফেলে, তাহলে মুখস্থ হয়ে যাবে। এটা মাস্ট মাথায় রাখতে হবে। তোমাকে যদি বলে প্রত্যেকটা হাতে কার্পাল অস্থি কয়টা আছে, তাহলে 8টা। প্রত্যেকটা হাতে টার্সাল অস্থি কয়টা আছে, তাহলে দেখাবো হচ্ছে 7টা। এখানে 2টা কমে গেছে কেন? কারণ প্যাটেলা 2টা বেশি আছে। সামনের দিকে আগেই, সামনের দিকে মধ্যে করুটিকা যে পার্টটা আছে, করুটিকার যে 8টা অস্থি আছে, 8টা অস্থির মধ্যে সবগুলো নাম পড়ার একটা টেকনিকও আছে, ট্রিক্সও আছে, বা এত ট্রিক্স এখন যদি না পারো দরকার নেই, তোমার মেডিট্রিক্সে লেখা আছে বা অন্যান্য কোচিং এর গাইডে লেখা আছে। আমি লিখে দিচ্ছি না, আমি শুধু মাথায় রাখতে হবে যে বলে দিচ্ছি যে কোন 2টা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সবগুলো বিজোড়, একটা জোর, শুধুমাত্র পিটি হচ্ছে জোর অস্থি, 2টা করে থাকে, প্যারাইটাল আর টেম্পোরাল, এটা করুটিকার অস্থি। মুখমণ্ডলের অস্থির মধ্যে শুধুমাত্র মনে রাখতে হবে ভোমার আর ম্যান্ডিবুলার, ভিএম, এই 2টা থাকে জোর। বাকিগুলা সবাই, সরি, এই 2টা হচ্ছে বিজোড়, বাকি সবাই হচ্ছে জোর। আর মুখমণ্ডল হচ্ছে 14টা, এটা মাথায় রাখতে হবে। তারপর কনাস্তি, মিলিয়াসিনকাস স্টেপিস 6টা, টোটাল 2 কানে 3টা 3টা করে থাকে। তারপর মেরুদণ্ড তো বললামই, সাথী লস করলে এটাতে আর কিছু নাই। স্ক্যাপুলা ক্লেভিকল এগুলো আগে তো পড়লামই। হিপবোন গঠন করে ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। একটা হিপবোন, 2টা হিপবোন থাকে শরীরে, একটা হিপবোনের মধ্যে থাকে ইলিয়াম, ইসিয়াম, পিউবিস একটা একটা করে, তাহলে 2টা হিপবোনে থাকবে টোটাল 6টা, তাহলে 2টা হিপবোন থাকে, তাহলে মাথায় রাখা পারবো ওগুলো। চলে আসো সামনে স্টার্নাম পার্টে। এই যে এটা হচ্ছে স্টার্নাম। স্টার্নামের মধ্যে 3টা অংশ থেকে মেনোব্রিয়াম, বডি আর জিফেট প্রসেস, শুধুমাত্র মাথায় রাখবে এলা কার পার্ট, স্টার্নামের পার্ট। তারপর এখান থেকে প্রকৃত পশুকা কয়টা? প্রথম 7টা। অপ্রকৃত পশুকা 8 9 10, এই 3টা মিলে তৈরি করে কোস্টাল আর্চ। এটা মাথায় রাখতে হবে, কোস্টাল আর্চ গঠন করে কারা? কোস্টাল আর্চ বলতে এই যে 3টা মিলে, এই যে 8 9 10, এই 3টা মিলে একটা গঠন করে, যেটা তার জন্য তো ওরা অপ্রকৃত পশুকা। আর লাস্টের 2টা হচ্ছে ভাসমান পশুকা, 11 আর 12 ভাসমান পশুকা।
তাহলে ৩টা কোণ পোষকা কখন এগুলা মাথায় রাখা লাগবে। তারপরে বক্ষ দৃশ্যক পোষকা এই পার্টের মধ্যে কিছু নাই। তারপরে চলে আসো স্ক্যাপুলা, মানে কোথায় কোন পার্ট, ওইটা আমাদের পড়ার উদ্দেশ্য। কোথায় কি কি থাকে প্রথমে তো তুমি ছকটা পড়ে তুমি বুঝে গেছো যে এখানে এগুলা এগুলা থাকে। তারপরেও পড়তে হবে ইন্ডিভিজুয়াল বোনের মধ্যে আবার কি কি থাকে। যেমন স্ক্যাপুলা, স্ক্যাপুলার আরেকটা মনে রাখবে স্পাইন, স্পাইন দিয়ে যা যা নাম পাবা সব স্ক্যাপুলা। তারপরে স্ক্যাপুলা থেকে আরো কিছু ইম্পর্টেন্ট একটা কথা আছে, যে স্কেচে আঁকা কি করি, স্কেচে আঁকা কি করে না অনেকে, স্কেচ বলতে যে যা ড্রয়িং করে, স্কেচে আঁকা আঁকি করি। স্কেচতে হচ্ছে স্ক্যাপুলা, আঁকা আঁকিতে অ্যাক্রোমিয়ান প্রসেস, করিতে কোরাকয়েড প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেস, তারপর হচ্ছে কোরাকয়েড প্রসেস, তারপর হচ্ছে কোথায় অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস, আর স্কেচতে হচ্ছে স্ক্যাপুলা। স্কেচ দিয়ে আবার ওই যে স্ক্যাপুলার কাটাও বলা যায়, স্পাইন, এই যে স্পাইন দিয়ে স্পাইন, স্পাইন ওয়ার্ডটা স্ক্যাপুলার সাথে আসবে। তারপর এখানে একটা ওয়ার্ড পাবো গ্লেনেড গহ্বর। এই গ্লেনেড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে, এটা একটু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লেনেড গহ্বর কার পার্ট? গ্লেনেড গহ্বর হচ্ছে স্ক্যাপুলার পার্ট। স্ক্যাপুলা আবার কার পার্ট? এটা হচ্ছে বক্ষ অস্থি চক্রের পার্ট, বক্ষ পিঞ্জরের পার্ট না, বক্ষ অস্থি চক্রের পার্ট। তারপর ক্লেভিকল হচ্ছে ইটালিক এফ আকৃতির মতো, এটা মাথায় রাখতে হবে। তারপর তারপর আর কিছু নাই, আর কিছু নাই, শুধু এতটুকুই। তারপর হিউমেরাস পার্টে চলে আসো। হিউমেরাস থেকে মাথায় রাখবো জাস্ট কি কি থাকে হিউমেরাসের মধ্যে। দেখো কয়টা লাইন আছে, অ্যানাটমিক্যাল গ্রিপা, সার্জিক্যাল গ্রিপা কার পার্ট? অ্যানাটমিক্যাল গ্রিপা, সার্জিক্যাল হিউমেরাসের পার্ট। ডেল্টয়েড রিজ কার পার্ট? হিউমেরাসের পার্ট। তারপর আর কিছু নাই, ট্রকলিয়া ক্যাপিচুলাম, এগুলো পারলে পইরো, ট্রকলিয়া ক্যাপিচুলাম কার পার্ট? হিউমেরাসের পার্ট। তারপর রেডিয়াস আনলা পার্টে চলে আসি। রেডিয়াস আনলাতে জাস্ট মনে রাখবো কোরাকয়েড প্রসেস এবং ওলেনকয়েড প্রসেস, মানে ওকে, এই দুইটা আনলার পার্ট, ওকে, কোরাকয়েড প্রসেস, ওলেনকয়েড প্রসেস। আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্টাইলেট প্রসেস, এটা কার পার্ট? এটা হচ্ছে আনলার পার্ট। এখন তোমার আমি একটা জিনিস অনেক বিস্তারিতভাবে এটা দেখানো যায়, বাট আজকে দেখাচ্ছি না, তুমি মাথায় রেখো যে স্টাইলেট প্রসেস এটা রেডিয়াসে থাকে, আনলাতেও থাকে, যেহেতু রেডিয়াস আনলা একসাথে দিয়েছে আমি একসাথে বলে দিলাম কোরাকয়েড প্রসেস, ওলেনকয়েড প্রসেস, বাট এটার আসলে বিস্তারিত অ্যানাটমি আছে। এখন বিস্তারিত অ্যানাটমির জন্য আমাদের এখন বর্তমানে ওইভাবে টাইম নেই। তোমার যদি লাগে ভাই আরও অনেক ক্লাস আছে, আমি নিজেই এই চ্যাপ্টারের উপরে আরও অনেকগুলো ক্লাস নিছি, ক্র্যাশ কোর্সের বাইরেও ক্লাসগুলো, ওগুলা ক্লাসগুলো দেখলে তোমার আরও বেটার হবে, আমি নিচে দিয়ে দিবনি ওই ক্লাসগুলো, বিস্তারিত যে ক্লাসগুলো আছে। বাট আপাতত এগুলো একটু এভাবে মনে রাখো তুমি। তারপর কার্পাল অস্থির পার্টে চলে আসো। কার্পাল অস্থির মধ্যে মাথায় রাখবো কার্পাল যে অস্থিগুলো কয়টা থাকে টোটাল, এক হাতে 8টা থাকে কার্পাল অস্থি। 8টা কার্পাল অস্থিকে 2টা সারিতে ভাগ করা যায়, 4টা 4টা করে। একটাকে বলা হয় প্রান্তের দিকে, গোড়ার দিকে, আর একটাকে বলা হয় প্রান্তের দিকে। প্রান্তের দিকে যে 4টা কার্পাল অস্থিগুলো যদি মনে রাখি তাহলে হবে ট্রাপিজিয়াম, ট্রোপোজয়েড, ক্যাপিটেট, হেমেট, বাকি যা যা সব হচ্ছে গোড়ার দিকে। তারপরে মেটা কার্পাল অস্থি কয়টা থাকে, এক হাতে 5টা করে, 2 হাতে 10টা থাকে, এরকম নাকি? না 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 না, 10টা না, হ্যাঁ হ্যাঁ 10টা থাকে, ঠিক আছে। মেটাকার্পাল এক হাতে 5টা, 2 হাতে 10টা, ঠিক আছে। তারপর চলে আসি সামনের দিকে, সামনের দিকে মেটাকার্পাল, এগুলো ফ্যালাঞ্জেস, এগুলো শেষ। তারপর ইলিয়াম আর ইলিয়াম, দেখো এখানে আই দিয়ে যেটা ওইটা হবে একটা বোন, আর ই দিয়ে যেটা ওইটা হচ্ছে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম ক্ষুদ্রান্তের ওই পার্ট, এতটুকু। তারপর নিম্নবাহুর মধ্যে মাথায় রাখতে হবে টার্সাল অস্থিগুলো কি কি। টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিগুলার, 3টা ইউনিফর্ম, এগুলো হচ্ছে টার্সাল অস্থি। তোমাকে বলবে নিচের কোনটি টার্সাল অস্থি নয়, ওইটা যেন তুমি ভুল না করো ভাই। আবারও বলি, টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, দেখো 2টা ক দিয়ে নাম, কিউবয়েড ক্যালকেনিয়াস। তারপরে নেভি দিয়ে নেভি, ইউনিফর্ম, ক দিয়ে আরেকটা হচ্ছে ইউনিফর্ম বা কুনিফর্ম, নেভিকুলার, টেলাস, টেলাস নেভি, 3টা ক দিয়ে নাম, বারবার 2বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। সামনের দিকে আসি, সামনের দিকে অস্থি বা ওসিয়াস অস্থি বা ওসিয়াস টিস্যু। অস্থি টোটাল 4টা, মাথিকে 4 ধরনের কোষ আসে, অস্টিওপ্রোজেনেটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি 2 ভাগে ভাগ করা যায়। নিরেট অস্থির এককে বলে হ্যাভারশিয়ান তন্ত্র, স্পঞ্জি অস্থির এককে বলে ট্রাবেকুলা। নিরেট অস্থি হিউমেরাস এবং ফিমার, এবং এগুলা হচ্ছে নর্মালি যে করোটিকা, চাপা অস্থি, বড় অস্থির প্রান্তভাগ, এবং পাখিদের সকল অস্থি স্পঞ্জি অস্থি, এবং ছোট বাচ্চাদের অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি, এবং 20% থাকে শরীরে অস্থি স্পঞ্জি অস্থি, এবং বাকি যা যা থাকে সবই হচ্ছে নিরেট অস্থির ভাগ। তারপরে কোমলাস্থি পার্টে চলে যাব। কোমলাস্থি পার্টে যাওয়ার আগে আমি তোমাদের জাস্ট 1 মিনিটের একটা ব্রেক দিই।
আবার চলে এসে আমরা ক্লাসের মধ্যে। ওকে, আবার চলে আসি, 1 মিনিটের ব্রেক শেষ। তুরনাসি পার্ট, তুরনাসিকে বলে কার্টিলেজ। এই কার্টিলেজের মধ্যে কার্টিলেজের প্রধান উপাদান হচ্ছে কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। কন্ড্রো দিয়ে যা জানা পাবো সবই কার্টিলেজ। পেরিকন্ড্রিয়াম হচ্ছে কার্টিলেজের আবরণ, আর পেরিওস্টিয়াম হচ্ছে অস্থির আবরণ। তারপর এই কার্টিলেজের মধ্যে তুরনাসিতে লুব্রিসিন এবং গ্লাইকোপ্রোটিন থাকে, যা কঙ্কালতন্ত্রের মধ্যে জৈব লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। তুরনাসির প্রকারভেদগুলো খুব ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট জিনিস। স্বচ্ছ বা হাইলিন তুরনাস্তি, নাক কান গলা। স্বচ্ছ বা হাইলিন তুরনাস্তির মধ্যে মাথায় রাখতে হবে, স্বচ্ছ যেটা নাক দিয়ে, নাকের মধ্যে যা যা আছে যেমন নাসিকা, কানের মধ্যে যা যা আছে কর্ণগোর, এবং গলাতে গলা শ্বাসনালী। স্থিতিস্থাপক বা ইলাস্টিক বা পিত্তন্তময় তরুণাস্থি কোথায় আছে? ত্রিপলি দিয়ে মনে রাখা যায়। একটা হচ্ছে ই দিয়ে হইতেছে এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ বা পিনা। ই দিয়ে আরেকটা ইউস্টিশিয়ান নালী, আরেকটা ই দিয়ে এপিগ্লটিস। দেখছো, ইজি একদম। শ্বেতন্তময়গুলো আমরা পড়বো না। তারপরে চলে আসো চুন্ময় বা ক্যালসিফাইড তরুণাস্থি কারা? চুন্ময় বা ক্যালসিফাইড তরুণাস্থি এমনি পারা যায়, হিউমেরাস এবং ফিমারের মস্তকে চুন্ময় বা ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায়, শেষ, ইজি। তারপর পেশি অবস্থান অনুসারে যেটা ওইটাই পড়লেই হয়, যে কঙ্কাল পেশি, যেটার আরেক নাম স্কেলিটাল পেশি, অন্তঃজাতীয় পেশির আরেক নাম ভিসেরাল মাসেল বা অনৈচ্ছিক পেশি, আর হৃৎপেশি তো হৃৎপেশি। তাহলে দেখো নামগুলো শুধু পড়তে হবে আলাদা আলাদা ভাবে, অমসৃণ, রৈখিক, ঐচ্ছিক, কঙ্কাল, নন মাস্কুলার, স্ট্রাইটেড, ভলান্টারি, স্কেলিটাল মাসেল। দেখছো কত কত নাম। এগুলা উল্টাই দিবা সবই হবে তাহলে তোমার স্মুথ মাসেল, উল্টায় যা যা দিবা। আচ্ছা যাই হোক, এখন মেইন কথা হচ্ছে যে কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশির মধ্যে এখানে কয়েকটা ওয়ার্ড আছে বলতেছি, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম হচ্ছে একটা কিছু পেশিতন্তু আছে, ওই পেশিতন্তু গুচ্ছকে বলে ফেসিকুলাস। ওই অনেকগুলো ফেসিকুলাস মিলে তৈরি করে আবার একটা এন্ডোমাইসিয়াম। এন্ডো, পেরি, এপি। এন্ডোমাইসিয়ামগুলো আবার অনেকগুলো এন্ডোমাইসিয়ামের গুচ্ছকে বলে পেরিমাইসিয়াম। আবার অনেকগুলো পেরিমাইসিয়াম পুরো আবরণ গঠন করে একটা বান্ডেল বা আঠি গঠন করে, ওই আঠির গঠন করে যেটা তৈরি করে ওটা বলে এপিমাইসিয়াম। আর আলটিমেটলি এপিমাইসিয়াম গুলা একসাথে সবকিছু, এইগুলা সবকিছু ধরুন ছোট একটা, ছোটর আবার বড় ভাই আছে, আবার বড় ভাইরা আবার বড় ভাই আছে, ওগুলো সবকিছু মিলে আলটিমেট যে একটা আবরণ ওটাকে বলে সার্কুলেমা, পেশির আবরণ। এতটুকু মাথায় রাখলেই চলবে। তারপরে চলে আসো কঙ্কাল পেশির প্রকারভেদ। ফ্লেক্সর পেশি কোনটা? ফ্লেক্সর পেশি বাইসেপস, এবং এক্সটেন্সর পেশি হচ্ছে বাইসেপসের উল্টা হচ্ছে ট্রাইসেপস। এটা তাহলে একে অপরের অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট পেশি। তারপর অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর, এটাও পরস্পরের অ্যান্টাগনিস্ট পেশি। অ্যান্টাগনিস্ট মানে পরস্পরের বিপরীত পেশি। অ্যাবডাক্ট মানে, অ্যাবডাক্টর মানে হচ্ছে দেহের অংশকে দেহের অক্ষ থেকে দূরে সরে নিয়ে যাওয়া, অ্যাবডাক্ট করা। অ্যাবডাক্ট একটা সিনোনিম অ্যান্টোনিমি আছে, অ্যাবডাক্ট মানে দূরে চলে যাওয়া, আর অ্যাডাক্ট মানে মনে করবা অ্যাট্রাক্ট করা, কাছে নিয়ে আসা। অ্যাডাক্টর দেহের অক্ষের কাছে নিয়ে আসবে। তাহলে অ্যাবডাক্টরের এক্সাম্পল হচ্ছে ডেলটয়েড, আর অ্যাডাক্টরের একটা হল লেটিসিমাস ডরসি। তো মনে রাখবে এটা লেটিসিমাস ডরসি, পুরোটা না মনে রাখলে মনে করবা তোমাকে লেডিস অ্যাট্রাক্ট করে, কিন্তু সমস্যা হয়ে গেল তোমরা যদি এখানে কেউ লেডিস, লেডিস এভাবে লেডিস, সমস্যা হচ্ছে কেউ যদি মহিলা মানুষ, মহিলা মানুষকে অ্যাট্রাক্ট করে তাহলে আরেক সমস্যা। বাট তুমি মনে করো তুমি ছেলে, তোমাকে লেডিস অ্যাট্রাক্ট করে, লেটিসিমাস ডরসি। তারপর চলে আসে ডিপ্রেসর। ডিপ্রেসর এক্সাম্পল মেন্ডিবুলার, এতটুকুই। তারপর সামনের দিকে আসি লিভেটর। মনে করবা লিভেটর এলএম, লিওনেল মেসি, লিভেটর ম্যাসেটর। তারপর হচ্ছে রোটেটর। রোটেটর হচ্ছে পাইরিমরফিস, ফিমারকে ঘুরাইতে সাহায্য করে। এটা আলাদাভাবে মনে রাখবা ভাই, খুব ইম্পর্টেন্ট এগুলো। অনৈচ্ছিক পেশি দেখো নামগুলো আগে পড়বা। অনৈচ্ছিক কি কি, কতগুলো নাম, অনৈচ্ছিক, মসৃণ, অরৈখিক, ভিসেরাল। তারপর ইনভলন্টারি, স্মুথ, নন স্ট্রাইডেড, আর হচ্ছে ভিসেরাল মাসেল। এখন এগুলোর মধ্যে সবগুলো এই যে এক্সাম, এই পার্থক্যতে চলে আসো। পার্থক্যের মধ্যে আগে এক্সাম্পলে চলি। দেখো প্রথমে হৃৎপেশির এক্সাম্পল অবশ্যই হৃৎপিণ্ডেই থাকবে, আর বাকি যেটা মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশির এক্সাম্পল সব নালী প্লাস জরায়ু, ওগুলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। দেখো সব নালী 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 নালী, থলি, জরায়ু, মূত্রথলিও আছে, জরায়ু। তাহলে হৃৎপেশি গেল, আমরা অনৈচ্ছিক পেশিগুলো পড়লাম, বাকি যা যা থাকে সবগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটা সঞ্চালন করতে পারে। এগুলা দেখো বাকিগুলো কমন সেন্স, বাকিগুলো কমন সেন্স, যেগুলো পারবা না ওগুলো বলি। দেখো নিউক্লিয়াসের সংখ্যা, তোমাকে যদি বলি যে কোনটা বেশি কাজ করতেছে, আমার এই হাত বেশি কাজ করতেছে নাকি যেটা অনৈচ্ছিক পেশি, যেটা কোনো কাজেই লাগাইতেছে না ওইটা বেশি কাজ করতেছে। সাপোজ আমার ডেল্টয়েড পেশি, ডেল্টয়েড পেশি যদি ঐচ্ছিক পেশি, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে ডেল্টয়েড পেশি সাপোজ কোনো কাজ করাইতেছে না, আমি এই হাত কাজ করাইতেছি, কোনটা শক্তি বেশি লাগতেছে? এই ঐচ্ছিক পেশি যেটা ঐচ্ছিকভাবে কাজ করাইতেছে ওইটা বেশি শক্তি লাগতেছে। যেটা বেশি শক্তি লাগে ওইটার বেশি নিউক্লিয়াস থাকবে না, এটাই।
যেটা বেশি শক্তি লাগবে বা ঐচ্ছিক পেশি রৈখিক পেশি, ওইটা বেশি কয়েকশো নিউক্লিয়াস, আর এটার মাত্র একটা নিউক্লিয়াস, মানে যেটা হচ্ছে মসৃণ পেশি। আর হৃৎপিণ্ডিরও একটা নিউক্লিয়াস। তারপর তারপর আর কি আছে দেখো, যেটা শুধুমাত্র শুধুমাত্র হৃৎপেশিতে শাখা আছে, শুধুমাত্র হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র থাকে হৃৎপেশিতে। এই দুইটা এমসিকিউ ভালো মতো পারতে হবে ভাই, এতটুকু পারলেও অনেক, আর কিছু নেই। তারপর চলে আসি সামনের দিকে, লিভার। লিভার আছে তিন প্রকারের, তিন প্রকারের লিভার। তিনটা জিনিস টোটাল মনে রাখা খুবই কষ্টকর হয়ে যায়। আমি একটা ট্রিক্স দিয়ে দিয়েছি তিনটা লিভার কিভাবে মনে রাখবা। লিভার মানে এমন একটা জিনিস যে জিনিসটা তোমাকে কাজ করতে সুবিধা করবে। যেমন আমার হাতের কোনোই একটা লিভার, আমার মাথা ঘাড় একটা লিভার, এটা মাঝখানে একটা সংযোগ, একটা লিভার। লিভার টোটাল অনেকগুলো এমসিকিউ আসে পরীক্ষায়। ওই এমসিকিউ গুলো মনে রাখার টেকনিকগুলো আগে বলি, তারপরে এখানে আসতেছে এই ছবিতে লিখবা। তুমি এভাবে লিখবা 1 2 3, তারপরে লিখবা যে মন পাওয়া বড়ই, তারপরে ক ঠিন, তারপরে লিখবা পিতার ভারী প্রচেষ্টা, তারপরে লিখবা অল্প সামান্য দ্রুত। শেষ। কি কি প্রথম শ্রেণী লিভার? এটা হচ্ছে মানুষের শরীরে এক্সাম্পল, মানে হিউম্যান বডিতে। এটা হচ্ছে বাস্তব এক্সাম্পল। তারপর এটা হচ্ছে মাঝে কোনটা থাকে, আর এটা হচ্ছে বইয়ের এমসিকিউ, মানে বইয়ের ভিতরে লাইন। প্রথম শ্রেণী লিভার ম দিয়ে হতেছে মাথা এবং কাঁধ, 2 নাম্বার হচ্ছে পা, তারপরে 3 নাম্বার হচ্ছে বতে বাইসেপস, মানে কুনুই। বাইসেপসের কাছেই কিন্তু কুনুই থাকে, যার কারণে ওইটাই বাইসেপস বুঝাবে। বাস্তব এক্সাম্পল হচ্ছে কতে কাঁচি, প্রথম শ্রেণী লিভার, ঠতে ঠেলা গাড়ি, দ্বিতীয় শ্রেণী লিভার, নতে নীল কাঠে, তৃতীয় শ্রেণী লিভার। তুমি একটু লিখে রাখবা, আমি লিখলাম না। তারপরে মাঝে থাকে পিভট, মাঝে থাকে প্রথম শ্রেণী লিভারে, ভার মাঝে থাকে দ্বিতীয় শ্রেণী লিভারে, প্রচেষ্টা মাঝে থাকে তৃতীয় শ্রেণী লিভারে। তারপরে বইয়ের কয়টা লাইন আছে দেখবা, বোল্ড করে দেওয়া আছে। অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় প্রথম শ্রেণী লিভারে, সামান্য বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় দ্বিতীয় শ্রেণী লিভারে, দ্রুত কাজে ফল পাওয়া যায় তৃতীয় শ্রেণী লিভারে। শেষ। দেখছো এখান থেকে টোটাল 12টা এমসিকিউ আছে, 3 4 12। দেখি কিভাবে, যে দ্রুত গতি দাগায় পাইলেই, এই যে এটাই পড়াইলাম, দ্রুত গতি তৃতীয় শ্রেণী লিভার। তারপরে দেখো এই যে এটা কি বাইসেপস, এই যে বড়ই, বড়ই দিয়ে বাইসেপস কুনুই। তারপরে এটা কি পা, মন পাওয়া বড়ই, এই যে এখানে মন, এখানে পাওয়ার পা, আর বড়ইয়ের ব। তারপরে হচ্ছে এই যে কাঁচি, ঠেলাগাড়ি, নীল কাটার। তারপরে দেখো কোনটা মাঝে থাকে, পিতার ভারী, তারপরে প্রচেষ্টা, কোনটা মাঝে থাকে। এভাবে তাহলে পড়া যায়। ওকে, পারা যাবে তাহলে এগুলো। তারপরে এখানে কি জানি, এই যে দেখো সামান্য বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। এই সামান্য ওয়ার্ডটা কোথায় জানি লিখছি, এই যে সামান্য, এই যে সামান্য ওয়ার্ডটা লিখছি এখানে, সামান্য বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, তাহলে প্রথম শ্রেণী লিভার। তাহলে এই ছকটা তুমি এভাবে মাথায় রাখতে পারো। এরপরে এই যে এই পেশির পরে যা যা হ্যানত্যান অনেক কিছু আছে, ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তারপরে দু একটা জিনিস আছে, ওটা আমি বলে দিব। তার আগে কয়েকটা এমসিকিউ সলভ করি। হাইলিন তরুণ আছে পাওয়া যায় কোথায়? শ্বাসনালীতে। তারপর দ্বিতীয় কোষেরুকার আরেক নাম এক্সিস। এই কোষেরুকার পাঠেও অনেক বিস্তারিত পড়া যায়, আমাদের বইতে বিস্তারিত যে ব্যবহারিক পাঠ আছে, ব্যবহারিক পাঠের মধ্যে অনেক বিস্তারিত অনেকগুলো কথা আছে। এক্সিসের মধ্যে থাকে অরিয়েন্টেড প্রসেস। অক্ষীয় কঙ্কালের অংশ কোনটা? করুটি। মুখমণ্ডলীয় অস্থিতে ভোমারের সংখ্যা কয়টা? ভোমার একটা। মনে আছে? ভি আর এম, ভোমার আর ম্যান্ডিবুলার থাকে কয়টা? একটা করে, বাকি সবাই থাকে দুইটা করে। মুখমণ্ডলে 14টা অস্থির মধ্যে। মুখমণ্ডলে আয়তাকার অস্থি কোনটা? নেসাল। এই মুখস্থ করতে হবে এগুলো। কোস্টাল আর্টস নির্মাণ করে কারা? ওই যে তোমাকে একটু আগে বললাম, যেগুলো হচ্ছে অপকৃত পোষকগুলো কোস্টাল আর্টস নির্মাণ করে। 8 9 আর 10 কোস্টাল আর্টস নির্মাণ করবে। হ্যামস্ট্রিং পেশি কোথায় অবস্থান করে? উরুর পিছনে। তারপর পরিণত মানুষের কয়টা অস্থি আছে? 206টা। এগুলা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই দেখো খুব ইম্পর্টেন্ট। দেখো নিচের কোনটি হাতের কবজিতে থাকে না, নেভিকুলার থাকে পায়ে, টার্সাল বোন। তারপর কর্ণছত্র এবং নাসিকার অগ্রভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? পিত্তন্তময়। দেখো কর্ণচক্র একটু আগে পড়ে আসলাম, এক্সটার্নাল এয়ার, ট্রিপলি দিয়ে মনে রাখা যায়। এক্সটার্নাল এয়ার, ইউস্টেশিয়ান টিউব এবং এপিগ্লটিস। পিত্তন্তময় বা ইলাস্টিক তরুণাস্থির এক্সাম্পল, ইলাস্টিকের আরেক নাম পিত্তন্তময়। এতটুকুই। তো তুমি এই কয়টা জিনিস খুব ভালো মতো পড়বা। তারপরে দেখো ফোরামেন ম্যাগনাম কোথায় অবস্থান করে? করুটিতে। করুটির মধ্যে কোথায়? করুটির হচ্ছে অক্সিপিটাল বনের মধ্যে ফোরামেন ম্যাগনাম অবস্থান করে। এই কয়টা জিনিস খুব ভালো মতো খুব ইজিলি পড়ার চেষ্টা করবা। আর এই চ্যাপ্টারের মধ্যে ভাই এতটুকু পড়লে কি হবে? না, এতটুকু পড়লে হবে না। আমি তোমাকে যতটুকু দাগাইছি ততটুকু তোমার মিনিমাম পড়া। ক্র্যাশ কোর্সের এই ক্লাসগুলো জাস্ট রিভিশন ক্লাস হিসেবে, এবং ক্র্যাশ কোর্সে জাস্ট যতটুকু জানা দরকার ততটুকু এর ক্লাস। কিন্তু এরপরও আরও অনেক কিছু জানা দরকার, যেগুলা যেগুলা জানা দরকার। আসলে জানার তো কোনোদিন শেষ নাই, তাই না? মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনও কোনোদিন শেষ নাই। আমি আগে যতটুকু দাগাইছি, এই চ্যাপ্টারে যতটুকু পিডিএফ নিয়ে আমি যতটুকু যা দাগাইছি ভাই, অতটুকু তুমি পড়বা।
বইয়ের এমসিকিউগুলো সলভ করবা। তোমার যদি প্রিপারেশন খুবই খারাপ থাকে এতটুকু পড়বা। তারপরে বলি, এতটুকু পড়া শেষ হয়ে গেলে প্রিপারেশন যদি ভালো থাকে, আমি আরও নিচে দিকে ক্র্যাশ কোর্সে যারা ভর্তি আছো, আমি নিচে দিকে আরও কয়েকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, আমার নিজেরই কয়েকটা ক্লাস, ওই কয়টা ক্লাস আবার দেখবা। যদি এটাই না শেষ করতে পারো, ওগুলা দেখার তো কোনো মানে নেই। তারপরে তুমি ওই কয়টা ক্লাস দেখবা, তাহলে তোমার একটা প্রিপারেশন ভালো, একটা আরো বেটার প্রিপারেশন হবে। তাহলে এই পর্যন্তই, তুমি মোটামুটি পড়ো। আর পিডিএফটা দিয়ে দিয়েছি, পিডিএফটা দেখে দেখে ভালো মতো বইটা দাগায় ফেলো, বা তোমার যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটা সলভ করে ফেলো। আর কোনো সমস্যা হলে তো ক্র্যাশ কোর্সের ক্লাসের মধ্যে তো আছেই। কোনো প্রশ্ন আছে?